আহ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো কেমন আছেন সবাই? আচ্ছা, তো সবার তো মিউট করা আছে, যদি কেউ কাইন্ডলি কথা বলেন তখন কাইন্ডলি আনমিউট করে কথা বলবেন। তো আজকে যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, তো আজকের ক্লাসটা মূলত আমরা আহ, তিনটা ভাগে ভাগ করেছি। অলরেডি আমি আপনার গ্রুপে দিয়ে দিছিলাম। তো তিনটা ভাগের ফার্স্ট যে স্টেজটা থাকবে এটাতে আমরা একটু নিজেদের মধ্যে পরিচিত হব। তারপর আমি আমার পরিচয়টাও আপনাদের সঙ্গে শেয়ার করব। সেকেন্ড স্টেজে আমরা মূলত এই কোর্স থেকে কি শিখব এইগুলা নিয়ে ডিসকাস করব। তো এটা থেকে আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে এই কোর্সটা আসলে আপনার জন্য কিনা, কিংবা এই কোর্সটা আদৌ আপনার লাগবে কি লাগবে না। আর লাস্টে আপনাদের সবার কাছ থেকে মতামত নেওয়া হবে, প্লাস যদি কারো কোনো কোশ্চেন থাকে সেগুলা নিয়ে আমরা ডিসকাস করব আর কি। তো আমরা ক্লাসটা শুরু করি। ফার্স্টলি যারা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে একটু পরিচিত হই আর কি। প্রথমে আছেন আর সবার আগে একটু বলে রাখি যে আমাদের 3C ইঞ্জিনিয়ারিং এর অ্যাডমিন যিনি তাহমিদুর রহমান ভাই, উনি আমাদের এই কোর্সটা অ্যারেঞ্জ করার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এরপর আহমেদ ইত্তাহাদ, আমি যদি স্পেলিং ভুল করে থাকি তাহলে আহ, আপনারা কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ নামের স্পেলিং এক একজনের হয়তো এক একভাবে ইয়ে করে। তো আহমেদ ইত্তেহাদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কাইন্ডলি আনমিউট করে কথা বলবেন, আপনাদের সবার মিউট আছে তো। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আপনার পরিচয়টা শর্টলি একটু দিবেন, প্লাস কেন এই কোর্সটা করতে চাচ্ছেন, কিংবা আপনি এখন কোথায় আছেন সেটার সঙ্গে এটা কতটুকু রিলেট করে, এগুলা নিয়ে জাস্ট কাইন্ডলি একটু বলবেন। জি, ধন্যবাদ। আমি আহমেদ ইত্তেহাদ। আমি এখন বর্তমানে আছি হচ্ছে ইয়ং ওয়ান গ্রুপে। আমি ওখানকার স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমি আমার বিএসসি কমপ্লিট করছি চুয়েট থেকে, সিভিল আচ্ছা। ইঞ্জিনিয়ারিং এর উপরে আর কি। আমি আচ্ছা। আসলে আমার স্টিল স্ট্রাকচারের উপর একটু ইন্টারেস্ট জাগার কারণে আসলে আমি এই কোর্সটা করতে চাচ্ছি। মেইনলি এর আগে আরসিসি রিলেটেড কোর্স করা হয়েছিল আর কি। আচ্ছা। এই কারণে। জি। আচ্ছা, আপনি চুয়েটের কোন ব্যাচ আপনি? আমি চুয়েটের 2014 সালের ব্যাচ, 14 ব্যাচ। আহ, আচ্ছা, তো আপনি কি এখন জব করেন কোথাও নাকি জি, ফ্রেশ? আমি জবে আছি। আমি ইয়ং ওয়ান গ্রুপে আছি। ও আচ্ছা, সরি বলছেন, সরি ঠিক আমি। আছে। জি হ্যাঁ। আচ্ছা, তো ইয়ে আপনার ওইখানে কি স্টিল স্ট্রাকচার নিয়ে কাজ হয়? জি জি, স্টিল স্ট্রাকচার নিয়ে কাজ হয়। স্টিল স্ট্রাকচার যেটা ওইটা আরএসসি ইয়ে ফ্যাক্টরি, আরএসসি লিস্টেড ফ্যাক্টরি। আচ্ছা। তো ওনারা স্টিল স্ট্রাকচারের আরএসসি রিলেটেড বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন এবং অ্যানালাইসিস দরকার হয় মাঝে ইয়েতে। সেক্ষেত্রে এটা দরকার হয় আর কি। আচ্ছা, তো ওখানকার ডিজাইন গুলা আপনি কি ডিজাইনের সঙ্গে রিলেটেড, মানে প্রিলিমিনারি ডিজাইন গুলা কি অন্য কাউকে দিয়ে করান নাকি আপনি হ্যান্ডেল করেন? এখন এখন পর্যন্ত ডিজাইন গুলা আমাদের বিভিন্ন কনসালটেন্ট করছেন। আচ্ছা। কিন্তু ভবিষ্যতে হয়তো বা কিছু শেড ডিজাইন ইনহাউস ইঞ্জিনিয়ার যারা আছেন তারা করতে হতে পারে আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো জি। দেখ আজকে
কোর্স আউটলাইনগুলো দেখার পর যদি আপনি ইন্টারেস্টেড থাকেন যে এইটা আপনার সঙ্গে, মানে এটা আপনি যে উদ্দেশ্য নিয়ে আসছেন সেটা এই কোর্সের মধ্যে যদি থাকে, কিংবা এই কোর্সের আউটলাইন দেখে যদি আপনার উদ্দেশ্যের সঙ্গে মিলে যায়, তাইলে আশা করব কোর্সটা আপনি আমাদের সঙ্গে অবশ্যই কন্টিনিউ করবেন। তো ঠিক আছে, জি। থ্যাংক ইউ। আমরা আশা করি ভালো একটা সেশন এনজয় করব। থ্যাংক ইউ। এর থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। এরপর ইকো নিও 9 নামে আছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা কাইন্ডলি দিবেন। আমার নাম হচ্ছে শেখ আবু বকর সিদ্দিক। আমি বর্তমানে আইএসসি থেকে পড়ছি, সিভিলের সেকেন্ড ব্যাচ। এখন 8 সেমিস্টার আছি বর্তমানে। আচ্ছা, কোথায় বলেন আইএ বলতে? আইইউসি, ও, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি। ও আচ্ছা, সরি। আচ্ছা, তো আপনি স্টিল স্ট্রাকচারে কেন আসতে চাচ্ছেন, কিংবা এটার সঙ্গে এই কোর্সের সঙ্গে আপনার কোর্সের আউটলাইন গুলা কি দেখছেন কিনা, কিংবা এটার সঙ্গে আপনার পড়ালেখার মধ্যে দুইটার মধ্যে রিলেট করতে পারছেন কিনা, কিংবা আহ, কেন আসতে চাচ্ছেন, মেইনলি এই কোর্সটা কেন করতে চাচ্ছেন মেইনলি? এখানে আসলে স্ট্রাকচার নিয়ে আসলে আমাদের তো কোর্সের আউটলাইনে আছে, মানে আমাদের ইউনিভার্সিটির কোর্সে। তো ওখানে হচ্ছে আমি ফার্স্ট অফ অল মনে করেন বিস্তারিত ভাবে একটা যে শেখার বিষয়টা ওটা শিখতে মনে হয় আমি পারিনি, বা আমি সময় দিতে পারিনি, এটা আমার ব্যর্থতা হয়তোবা। কিন্তু আমি চাচ্ছি স্কিল স্ট্রাকচার নিয়ে মনে করেন ওই সামনে যদি কোনো প্রজেক্ট ওয়ার্কে যাই বা সাইট ওয়ার্কে যাই, তাহলে আমার এই স্কিলের প্রতি একটা ইন্টারেস্ট আছে। তো সেই হিসাবে এদিকে মানে এটা শেখার জন্য চাচ্ছি আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি ওয়েলকাম। কোর্স নিয়ে, হ্যাঁ, কোর্স নিয়ে আরো একটু ডিটেলস সামনে বলবো, আগে পরিচয়টা শেষ হোক তারপর বলবো। আচ্ছা, এরপর এমডি ইয়াসিন মিয়া, আপনার পরিচয়টা কাইন্ডলি দিবেন। সালামু আলাইকুম। আমি এমডি ওয়ালাইকুম ইয়াসিন আসসালাম। মিয়া। আমি বর্তমানে আরমানা গ্রুপে আছি। আমি এখানে সিভিল মেইনটেনেন্সে আছি আর কি। আচ্ছা, তো আমি স্টিল স্ট্রাকচারটা আসলে আমার ফ্যাক্টরি আন্ডারে, তো ওখানে টুকিটাকি স্টিলের কাজ হয়। তো যেহেতু এটা রিলেটেড কাজ আসলে ফ্যাক্টরি অ্যাকচুয়ালি করি নাই, মানে এখন বাস্তবতার সাথে মিল রেখে আসলে কোর্সটা ইন্টারেস্টেড আর কি, এই জন্য করতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর এমডি বজলুর রহমান, আপনার পরিচয়টা কাইন্ডলি দিবেন। আপনাকে সম্ভবত পার্সোনালি আমি চিনি, তারপরও সবার সামনে কাইন্ডলি একটু আপনার সম্পর্কে বলবেন। জি, আসসালামু আলাইকুম। আমি বজলুর রহমান। আমি ডুয়েট থেকে বলে বের হয়েছি 2009-এ। প্রফেশনাল প্র্যাকটিস করি স্কিলের আরো একটু দেখ- আচ্ছা, আচ্ছা, আপনার নেটে মেবি প্রবলেম করছে, সাউন্ড কিছু দূর আসার পর আর আসে নাই আর কি। আচ্ছা, বজলুর রহমান ভাই, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, মেবি নেট প্রবলেম হতে পারে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আবার আসবো আপনার কাছে, যে আশা করি প্রবলেমটা সলভ হইলে আবার আসবো। তো ঠিক আছে, সবাইকে পরিচয় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি শর্টলি আমার পরিচয়টা একটু আপনাদের সামনে তুলে ধরি। যদিও অলরেডি অনেকেই আমাকে চিনেন কিংবা অলরেডি জেনেছেন, তারপরও যদি তারপরও আরো একটু বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আচ্ছা, তো আমি ইঞ্জিনিয়ার অনল কান্তি মণ্ডল, আমার দেশের বাড়ি যশোর। আমি মেইনলি পড়াশোনা করছি
রুয়েট থেকে, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। 2008-এর ব্যাচ আমি, অর্থাৎ এইচএসসি 2008। এরপর বুয়েটে মাস্টার্সের জন্য অ্যাডমিট নেই আর কি, অ্যাডমিশন নেই, যদিও থিসিসটা শেষ হয়নি। আর যদি আমার জব লাইফ নিয়ে বলি, তাইলে এখন আমি বর্তমানে কর্মরত আছি আইমার্ট ইঞ্জিনিয়ারিং পিএলসি নামক একটা কোম্পানিতে। আমাদের কোম্পানির মেইন বিজনেস হচ্ছে স্টিল স্ট্রাকচার নিয়ে, এবং পাশাপাশি আরসিসি স্ট্রাকচারও করা হয়। এখানে আমি ডিজাইন ডিপার্টমেন্টের হেড হিসাবে আছি। স্টিল এবং আরসিসি দুইটা পার্টি আমার তত্ত্বাবধানে হয় আর কি। তো এখানে আমার বর্তমান ডেজিগনেশন হচ্ছে ম্যানেজার স্ট্রাকচারাল ডিজাইন। তো এর আগে আমি জব করেছি বসুন্ধরা গ্রুপে। বসুন্ধরা গ্রুপে ওখানে ডেপুটি ম্যানেজার স্ট্রাকচারাল ডিজাইনে ছিলাম আমি। তার আগে আরো কয়েকটা ভালো ভালো বড় কোম্পানিতে কাজ করার সুযোগ হয়েছে, যেমন পিবি স্টিল অ্যালায়েন্স লিমিটেড। মেইনলি আমার স্টিলের সবচেয়ে গ্লোরিয়াস ক্যারিয়ারটা হয়েছে পিবি স্টিল অ্যালায়েন্স লিমিটেডে থাকাকালীন সময়। ওই সময় আমি সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম ওখানে। তো পিইবিতে প্রায় 4 বছরের মতো জব করেছি। এর আগে জব করেছি বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড, বিবিএস। তো বিবিএসটাও একটা টার্নিং পয়েন্ট ছিল আমার জন্য। এটাও স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে আমার জন্য ক্যারিয়ারের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল ওখানে। তো এর আগে জব করেছি আমি স্ট্রাকচারাল ডিজাইন অ্যাসোসিয়েটস নামে একটা কোম্পানি আছে, এটা মূলত আরসিসির কাজ করে। তো এখানে আরসিসির স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। তো এর মাঝেও আরো দু একটা ছোটখাটো কোম্পানিতে জব করেছি, সেটা দেখা গেল অল্প টাইমের জন্য। যেমন কম্পোজিট স্টিল স্ট্রাকচারে কাজ করেছি, ওখানেও স্টিলের মোটামুটি ভালো একটা এক্সারসাইজ করার সুযোগ হয়েছে। তো সব মিলাই দেখা যায় যে আমার পুরা ক্যারিয়ারের স্টিলের পোর্শনটাই বেশি ছিল, অর্থাৎ আমার টোটাল এক্সপিরিয়েন্স প্রায় 12 বছরের উপরে, প্রায় 12 বছর সামথিং, 12 বছর 1 মাস 2 মাস হবে। তো এর প্রায় হচ্ছে 9 বছর প্লাস আমার স্টিলের এক্সপিরিয়েন্স। আর বাকিটা আরসিসি প্লাস কিছু কনস্ট্রাকশন অল্প কিছুদিন ছিল, সব কিছু মিলায় মোটামুটি আমার ক্যারিয়ারে 9 বছর প্লাসই হচ্ছে স্টিলের উপর কাটছে আর কি। তো এই কোর্সটা মূলত এমনভাবে সাজানোর চেষ্টা করছি যেখানে আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স প্লাস ইয়ে নর্মালি বুকিশ নলেজ দুইটা মিলায়ে মূলত কোর্সটাকে আমি সাজানোর চেষ্টা করি সবসময়। এবং প্রত্যেকটা কোর্সে আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের প্র্যাকটিক্যাল ছবি দেখায় পড়ানোর জন্য। অর্থাৎ যে কোনো জিনিস পড়ানোর আগে আমি চেষ্টা করি সেটাকে আপনার মনে গেঁথে দেওয়ার জন্য। অর্থাৎ আমি যদি প্র্যাকটিক্যালি ছবি দেখায় ওই জিনিসগুলা বলি, তখন আপনাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে যে এটা তখন ইজিলি ভিজুয়ালাইজেশন করতে পারবেন জিনিসগুলা। আমরা যেহেতু নর্মালি আমাদের গ্র্যাজুয়েশনে যেটা হয় আরসিসি স্ট্রাকচারের উপরই বেশি এমফাসিস দেওয়া হয়, তো স্টিল স্ট্রাকচারে এমফাসিস তুলনামূলক কমই দেওয়া হতো আমাদের সময়, এখন কিছুটা অ্যাড হয়েছে। তো তারপরও প্র্যাকটিক্যালি যখন ইমপ্লিমেন্ট করা হয় সেটা এক জিনিস, আর থিওরিটিক্যাল নলেজ এক জিনিস। আমরা চেষ্টা করব এই দুইটাকে সমন্বয় ঘটাতে। তো এছাড়াও আমার যদি একাডেমিক ক্রেডেনশিয়ালগুলো, সরি এটা অলরেডি বলছি আমি। আর আমার যদি সার্টিফিকেশনের ইস্যুগুলো বলি, তাহলে বর্তমানে আমার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের জন্য একটা মোস্ট প্রেস্টিজিয়াস ডিগ্রি এসএনস ডিগ্রি, যেটার সঙ্গে আপনারা কম বেশি পরিচিত, যেটা বাংলাদেশের মধ্যে টোটাল যত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে তার মধ্যে 124 জন ইঞ্জিনিয়ার এটা এনলিস্টেড হয়েছেন এখন পর্যন্ত, অর্থাৎ একবারই এটার পরীক্ষা হয়েছে। তো এটার জন্য আমাদের লম্বা একটা জার্নি ছিল, আপনারা অনেকেই হয়তো এই জার্নিতে সামিল ছিলেন। তো আপনারা যারা সামিল ছিলেন তারা তো জানেনই যে এই প্রসেসটা কত লেন্দি ছিল, প্লাস এটা কোন প্রসেসের মধ্যে দিয়ে আলটিমেটলি এসএস ডিগ্রিটা দেয়া হয়েছে। তো এটা নিয়ে পরে একদিন হয়তো বিস্তারিত বলবো যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তখন। আর এছাড়াও
আমি রাজুক এনলিস্টেড অর্থাৎ ইসিপিএস, ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিট সিস্টেম, এখানে আমার এনলিস্টমেন্ট আছে। এছাড়া আইবির মেম্বারশিপ তো আছেই। তারপর ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডেও আমার এনলিস্টমেন্ট আছে। এছাড়া আমি মেইনলি অনলাইনে ইনস্ট্রাক্টর হিসাবে কাজ করি। 3Cর সঙ্গে এই আমার সবচেয়ে বেশি জার্নি। আর এছাড়াও আরও ছোট ছোট দু একটা অর্গানাইজেশনের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল, যেমন এর আগে ডিজাইন ইন্টিগ্রেটের সঙ্গে কিছুদিন ক্লাস নেওয়ার সুযোগ হয়েছিল, যদিও ওনাদের কার্যক্রম এখন বন্ধ আছে। তারপর প্র্যাকটিস মেথডস বিডি নামে একটা কোম্পানির সঙ্গেও আমার ওরা আমাকে অফার করছে আর কি কাজ ক্লাস নেওয়ার জন্য। তো সব কিছু মিলায়ে আমার যদি কোচিং ট্রেনিং এর এক্সপিরিয়েন্স বলি, এটা প্রায় 4 ইয়ার্স প্লাস আর কি। তো এখানে আমি কিছু আমার সিলেক্টেড প্রজেক্টের ডিটেলস না, সিলেক্টেড প্রজেক্ট যেগুলো আমি ডিজাইন করছি, তো এখান থেকে যেগুলো আমার লাইফের জন্য মানে সব কিছু শিক্ষণীয় কিছু, প্রত্যেকটা প্রজেক্ট থেকে যে প্রজেক্টগুলো থেকে আমি কিছু না কিছু শিখছি, এরকম প্রজেক্টগুলোর একটা সামারি এখানে দিয়ে দেওয়া হয়েছে আর কি। আমার মূলত এটা আমার পোর্টফোলিওটা। তো ওটা নিয়ে ডিসকাস করব না, এখানে মেইনলি কিছু হাইলাইটেড প্রজেক্ট যেগুলা আমার ক্যারিয়ারের জন্য একটা উজ্জ্বল নক্ষত্র বলবো, তো সেগুলা আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করার জন্য এই ইয়েটা নেওয়া, এই প্রেজেন্টেশনটা মেইনলি। তো এখানে একটা 10 স্টোরি স্টিল ফ্রেম বিল্ডিং দেখতে পাচ্ছি, এটা মূলত আশিয়ান মেডিকেল কলেজের আন্ডারে, আশিয়ান মেডিকেল কলেজ। তো এটা 10 স্টোরিড হইলেও এই টোটাল বিল্ডিংটার হাইট ছিল 15 স্টোরির মতো হাইট, অর্থাৎ এটার হাইট ছিল প্রায় 51 মিটারের মতো। আহ, 51 মিটার না, সরি, একটু দেখে নি। এই যে এই প্রজেক্টটা, হ্যাঁ এটা 51 মিটার, 49.384, এর উপর আরো ইয়ে মিলে টোটাল 51 মিটারের মতোই ছিল। ঠিক আছে। তো এই প্রজেক্টটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল, হিউজ চ্যালেঞ্জ, যদিও এই প্রজেক্টটা এখনো আলোর মুখ দেখে নাই। এই প্রজেক্টটা আলোর মুখ না দেখার পিছনে অবশ্য আর্কিটেক্টের একটা ইস্যু ছিল। মেইনলি এই প্রজেক্টটা যে আর্কিটেক্টের আন্ডারে যিনি আহ, এই প্রজেক্টটা ডিজাইন করছিলেন, অর্থাৎ আর্কিটেকচারাল ডিজাইন করছিলেন, উনি এইটার একটা আরসিসি সাইজ নিজের মতো করে ক্লায়েন্টকে দিয়ে দিয়েছিলেন। এরকম একটা বড় প্রজেক্ট, এরকম একটা হেভি ওয়েট প্রজেক্টের আরসিসি ডিজাইন স্টিল স্ট্রাকচার ডিজাইন ছাড়া, অর্থাৎ স্টিল স্ট্রাকচার দাঁড় করানোর আগে ম্যানুয়ালি ক্লায়েন্টকে দিয়ে দেওয়া, এটা কিন্তু খুবই একটা ডেঞ্জারাস কাজ ছিল। তো যেটার জন্য মূলত পরবর্তী কিছু ইন্টারনাল ইস্যু, এটাই মেইন ইস্যু ছিল, এবং এটার আরসিসিটাও ইয়ে হয়ে গেছিল, ফাউন্ডেশন আরসিসি এগুলাও ক্লায়েন্ট করে ফেলছিলেন। পরে এই ইস্যুগুলোর কারণে, ইন্টারনাল আর কিছু ইস্যুর জন্য প্রজেক্টটা আর কি আলোর মুখ দেখে নেয়, যদিও আমরা ডিজাইন ড্রয়িং ফুল কমপ্লিট প্রোভাইড করছিলাম। তো এটা যদি আলোর মুখ দেখতো তাহলে হয়তো আমার ক্যারিয়ারের জন্য এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারতো। যাই হোক, তো এটার ফ্রেমিং টাইপগুলা মেইনলি এটা স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ছিল, আবার আদার ডিরেকশনে ছিল স্পেশাল কনসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম। এটা মূলত বিএনবিসি 2020 ধরেই করা। তো এটার জাস্ট আউটলাইনটা এখানে আছে। তো ওই প্রজেক্টটা যদি দেখায়, এই যে ওই প্রজেক্টটা অলরেডি আমি ওপেন করে রাখছি জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য। যেখানে একটা করিডোরও ছিল। তো এই টাইপের স্ট্রাকচার সচরাচর এখন বাংলাদেশে আসলে হাই রাইজ স্টিল স্ট্রাকচার কমই হয়, কারণ হচ্ছে আমাদের কোডে এমন কিছু লিমিটেশন দিয়ে দিচ্ছে যেটার জন্য হাই রাইজ বিল্ডিং করতে গেলে বিশেষ করে ফায়ারের ইস্যুতে আটকে যাওয়া হয়, অর্থাৎ এখন 2 তলা বিল্ডিং এর উপরে স্টিল স্ট্রাকচার করতে গেলে অনেক কস্ট বেড়ে যায়। অর্থাৎ 11 মিটার হাইটের বেশি স্ট্রাকচার যদি আমরা করতে যাই, তখন ফায়ারের ইস্যুর জন্য অনেক
কস্ট বেড়ে যায়, যে জন্য ক্লায়েন্ট এখন হাই রাইজ বিল্ডিং থেকে মুখ ঘোরায় নিচ্ছে স্টিল স্ট্রাকচারের প্রতি। যদিও এটা হয়তো আমাদের নেক্সট আপডেট কোড যখন আসবে তখন এগুলা নিয়ে আরো অনেক সংস্কার আসবে। তো এখানে একটা গ্যালারিও ছিল, আর এটাতে ইরেগুলার সিস্টেম, পুরো একটা ইরেগুলার সিস্টেম, অর্থাৎ হিউজ পরিমাণ ইরেগুলারিটি ছিল, রিএন্ট্রান্ট কর্নার ছিল, তারপর এখানে অনেক অনেকগুলা টাইপের ইরেগুলারিটি ছিল। তো সেইগুলা ওভারকাম করে আলটিমেটলি সলিউশনে আসাটা আসলে একটা ডিফিকাল্ট টাস্ক ছিল। আর তার চেয়ে সবচেয়ে বড় ইস্যু ছিল এখানে অলরেডি যেহেতু আরসিসি করে ফেলছিল, আরসিসির সাইজ ফিক্সড করে দেওয়াতে এই স্ট্রাকচার, মানে এটাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল যে আরসিসি স্ট্রাকচার, আরসিসি সাইজ ফিক্সড, এখন আপনি ইচ্ছা করলেও স্টিল কলাম বাড়াইতে পারতেছেন না। তো এরকম স্ট্রাকচারে যদি এরকম আপনাকে হাত পা বেঁধে দেয় তখন আসলে কাজ করা খুবই ডিফিকাল্ট। তারপর এটা একটা হ্যাঙ্গার প্রজেক্ট, এটা মূলত চট্টগ্রামে একটা হ্যাঙ্গার প্রজেক্ট। তো এটার স্প্যান ছিল এরকম 50 মিটারের মতো ক্লিয়ার স্প্যান। তো এটার প্র্যাকটিক্যালি কাজ করার পর আমরা যে ছবিগুলো দেখতেছি, এটা মূলত পুরোটাই একটা ট্রাস স্ট্রাকচার ছিল, সঙ্গে পাশ দিয়ে আর কি অফিস বিল্ডিংও ছিল। এই যে ট্রাসগুলো দেখেন বোথ ডিরেকশনে। তারপর এটা একটা প্রজেক্ট দেখতেছি যে শাহ সিমেন্টের, এটা মূলত আপনার একটা কার্ভ কার্ভ শেড। এটা আমরা কোল্ড স্টোরেজ টাইপের কিছুটা, কিন্তু এটার মডেলটা যদি দেখে, আচ্ছা মডেলটা ওপেন হতে টাইম লাগতে পারে, বড় মডেল তো, আমরা কন্টিনিউ করি তারপর ওপেন হইলে দেখাবো। তো এটা কিছু পিকচার এটা অনলাইন থেকে কালেক্ট করা হয়েছে মূলত, কারণ আমি যখন চলে আসি তারপর প্রজেক্টটা ইমপ্লিমেন্ট হয় ওই কোম্পানি থেকে। এরপর এখানে একটা মাল্টি গ্যাবল স্ট্রাকচার দেখতেছি, নাসির জুট মিলে। এগুলা নর্মালি 4 স্টোরিড বিল্ডিং। এখানে একটা আছে 6 স্টোরিড বিল্ডিং। এটা একটা কালেক্টর এবং কনভেয়ার আর কি, এটা কালেক্টর অ্যান্ড কনভেয়ার নাম ছিল আর কি, সরি কনভেয়ার করিডোর অ্যান্ড কালেক্ট শেড আর কি। এটা একটা বিলবোর্ড। এই বিলবোর্ডটা আমরা সবাই যদি বঙ্গবন্ধু স্টেডিয়ামে রিসেন্ট যেয়ে থাকি তাহলে যে কেউ দেখতে পারবো। এটা বিশেষ করে যখন আপনারা দিয়ে মেট্রো রেল দিয়ে যদি মতিঝিল যান তখনও ওই বঙ্গবন্ধু স্টেডিয়ামের এখানে এটা এর আগে পর্যন্ত দেখা যায়, তো রিসেন্ট এটার উপর দিয়ে আবার কার্ভ শেড করছে, এই জন্য এটা আর দেখা যায় না। তো এই স্ট্রাকচারটা এটাও বেশ চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। চ্যালেঞ্জিং ছিল বলতে আমি যেভাবে প্রথমে ডিজাইনটা করছিলাম ক্লায়েন্ট সেই অনুযায়ী, ক্লায়েন্ট তো না কন্ট্রাক্টর আর কি, কন্ট্রাক্টর এখানে নিজের মতো করে কিছুটা করতে চাইছিল, অর্থাৎ ডেভিয়েট করতে চাইছিল। যাই হোক আর অনেক অনেক ইন্টারনাল ইস্যু আছে। তো পরে যে ডেভিয়েট করতে যে একটা অ্যাক্সিডেন্ট, মানে একটা অ্যাক্সিডেন্ট হয় নাই কিন্তু এটার একটা কাজ করতে যে একটা প্রবলেম ফেস করছিল, তখন আবার আমার কাছে ব্যাক করে। ব্যাক করলে তখন ওই ডিজাইনকে ওনাদের অলরেডি করে ফেলছিল প্রায় ফ্রেমিংটা, পরে ওইটাকে ঠিক রাখতে যে অনেক কিছু আবার অ্যাডিশনালি কাজ করতে হয়েছে। তো যেটা পরে যে এটাকে আরো স্টেবল করতে যে আমার বেশ হ্যাসেল পোহাতে হয়েছে। তো এটা রিসেন্ট এই যে আমার প্র্যাকটিক্যাল ছবি যদি দেখি ফ্রেমিং গুলা কেমন এখানে দেখানো আছে। তারপরে যে এলইডি স্ট্রাকচার লাগানোর পরে এই কিছু অংশ লাগানো হয়েছে। তারপরে একটা ফুট ওভার ব্রিজ, এটা মূলত ডিএনসিসির আন্ডারে। এটা আমরা যদি নিউ মার্কেটে রিসেন্ট যাই তাহলে দেখতে পারবো এই ফুট ওভার ব্রিজটা। এইটা একটা এটাও একটা 6 তলা বিল্ডিং, এটা পুরাটাই স্টিল স্ট্রাকচার। এটা মুন্সিগঞ্জ যাওয়ার পথে আপনার রিমার্কের একটা আছে, ফ্যাক্টরি আছে, ওইখানে আপনারা দেখতে পাবেন, রাস্তা দিয়ে দেখা যায়। তো এগুলো মোটামুটি বড় প্রজেক্টগুলো এখানে দেখানোর চেষ্টা করছি, এছাড়াও আরো অসংখ্য প্রজেক্ট
করা হয়েছে। এই যে ওই শেড বিল্ডিং যেটা কথা, কার্ভ বিল্ডিং যেটার কথা বলতেছিলাম, শাহ সিমেন্ট। তারপরে এখানে আরেকটা স্ট্রাকচার দেখতেছি, এটা ছোট স্ট্রাকচার হইলেও এটার কিছু তাৎপর্য আছে। এখানে ল্যাটিস কলাম ইউজ করা হয়েছে। তারপর এখানে স্প্যান গুলা, যে এখানে দেখেন একটা ক্যান্টিলিভার পার্ট ছিল, এটা প্রায় 12 মিটার। তারপর এখানে ক্লিয়ার স্প্যান ছিল 30 মিটারের মতো। তো এইগুলাকে এর উপর আবার ক্রেন ছিল, এই পাশ দিয়ে পুরাটাই ক্রেন মুভমেন্ট, অর্থাৎ এই ক্যান্টিলিভার পোর্শনে ক্রেন এই পর্যন্ত যখন আসবে তখন কিন্তু এখানে ক্রেনের জন্য হিউজ পরিমাণ ডিফ্লেকশন কিংবা ভার্টিক্যাল ডিফ্লেকশন আর কি আসতে পারে, সেটা কন্ট্রোল করার জন্য এখানে দেখেন অ্যাডিশনালি ট্রাস ইউজ করতে হয়েছে, এবং এই জায়গাগুলোতে ল্যাটিস কলাম লাগছে। তো এটাও বেশ চ্যালেঞ্জিং প্রজেক্ট ছিল। তারপর এটা একটা প্রজেক্ট দেখতেছি, এটা ডিরেক্টলি আমি কাজ করি নাই, হেল্পিং হ্যান্ড হিসেবে ছিলাম। এটা মূলত বসুন্ধরার স্পোর্টস কমপ্লেক্সের একটা প্রজেক্ট। এখানেও কিছু চ্যালেঞ্জ ছিল, যেমন ফ্রন্ট সাইডে ক্যান্টিলিভার পার্ট ছিল প্রায় 6 মিটারের মতো। তারপর এই যে এই পার্টটা দেখেন কিভাবে স্টেবল করার জন্য এই সাইড গুলাকে কিভাবে ফ্রেমিং করা হয়েছে। তো এটা বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আপনারা গেলে দেখতে পাবেন ওর ভিতরে। এটার ছবিও আমি যখন ক্লাস নিব তখন এটার ছবি দেখাবো আপনারা, কিংবা এখনো কিছু ছবি শেয়ার করা যায়। এই যে এই প্রজেক্টটা, এই যে ফ্রন্ট সাইডে এখানে ক্যান্টিলিভার ছিল অনেক। এই যে ফ্রেমিং গুলো দেখেন। এটাতে মূলত লক সিম রুফ ছিল আর কি, এই যে রুফে স্ট্যান্ডিং সিম রুফ বা লক সিম রুফ বলে। আচ্ছা, যাই হোক, লক সিম রুফ যখন আমরা দেখব তখন এটা নিয়ে আরো বিস্তারিত বলবো। আচ্ছা, এই যে কার্ভ রুফটা দেখেন, এটা স্টেবল করার জন্য আমাদের ট্রাস স্ট্রাকচার করতে হয়েছিল। এটা পরে আসলে কোন কোম্পানি করছে আমি সঠিক জানি না, আমি ডিজাইন করে চলে আসছিলাম পরে। এই যে এখানে বোথ ডিরেকশনে ট্রাস ইউজ করতে হয়েছে। আচ্ছা, তো এগুলাই মূলত আমার ডিজাইন ক্যারিয়ারের বড় বড় কাজ, এগুলা ছাড়াও রিসেন্ট আরো কিছু প্রজেক্ট আমার রানিং আছে, বড় বড় প্রজেক্ট রানিং আছে, যেগুলা হচ্ছে যেহেতু রানিং আছে এই জন্য গোপনীয়তার স্বার্থে সেগুলা এখানে ডিসক্লোজ করা সম্ভব হচ্ছে না। আচ্ছা, তো এটাই আমার সম্পর্কে প্লাস আমার কাজ সম্পর্কে একটা আপনাদের ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। তো আমাদের ফার্স্ট সেশনটা মূলত এতটুকুই। এরপরে আমরা সেকেন্ড সেশনে চলে যাব। তো সেকেন্ড সেশনটা আসলে কি থাকবে, সেকেন্ড সেশনে আমাদের আজকের কোর্সের আউটলাইন নিয়ে ডিসকাস করা হবে মেইনলি।
তো কোর্সের আউটলাইনগুলা আমরা অলরেডি শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো এখানে আমাদের ট্রেনিং এর যে আউটলাইনটা ফিক্স আপ করা হয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্সড কোর্স অন স্টিল স্ট্রাকচার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন উইথ সাফিসিয়েন্ট ম্যানুয়াল ক্যালকুলেশনস। এখানে কি কি সফটওয়্যার থাকবে, স্টেট প্রো এবং র্যাম কানেকশন, এই দুইটা সফটওয়্যারের ক্যালকুলেশন দেখানো হবে এবং সাফিসিয়েন্ট ম্যানুয়াল ক্যালকুলেশনও থাকবে। তো এখানে অ্যাডভান্সড কোর্স কেন নাম দেওয়া হয়েছে, আমাদের আসলে এখানে দুইটা কোর্স আছে মেইন স্ট্রাকচারের উপর। একটা হচ্ছে মিড লেভেল থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, সরি মিড লেভেল থেকে শুরু করে অ্যাডভান্সেরও কিছু অংশ ওখানে থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলি মাস্টার কোর্স। তো মাস্টার কোর্সটা কাদের জন্য? মাস্টার কোর্সটা মূলত যারা স্টিলে একদম নতুন কিংবা স্টিল স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া নাই, আবার এমনও আছে যে অনেকদিন থেকে কাজ করতেছে স্টিল স্ট্রাকচারে কিন্তু ডেপথের নলেজ নাই, কোড সম্পর্কে ভালো আইডিয়া নাই। তো তাদের জন্য মূলত ওই কোর্সটা। তো অ্যাডভান্স কোর্সটা আসলে কাদের জন্য? অ্যাডভান্স কোর্সটা যারা ওই স্টেজটা পার হয়ে আসবে তাদের জন্য মূলত, অর্থাৎ অ্যাডভান্স কোর্সটা ধরে নেওয়া হয় যে এই কোর্সে আপনি স্টিল স্ট্রাকচার অলরেডি ডিজাইন করতে জানেন, একটা লেভেলে জানেন, এখন সেইটাকে জাস্ট ফার্নিশড ওয়েতে আপনার নলেজটাকে আরো এনরিচ করা, অর্থাৎ আরো আপনার যে ডেপথ অফ নলেজ যেটা আরো কিভাবে সেটাকে আমরা এনরিচ করতে পারি সেটাকে প্রপার গাইডলাইনের মাধ্যমে এবং প্রপার কোডের মাধ্যমে। তো এই জন্য এখানে ট্রেনিং এর অবজেক্টিভ যেগুলো দেওয়া হয়েছে, আচ্ছা ট্রেনিং এর অবজেক্টিভ এখানে দেওয়া হয়েছে যে টু ডেভেলপ প্র্যাকটিক্যাল সফটওয়্যার স্কিল। এটা তো সফটওয়্যার তো আমরা শিখবই, এছাড়া ম্যানুয়াল ডিজাইন ক্যালকুলেশন দেখব। তারপর এখানে সাইজমিক ক্যালকুলেশনগুলোর উপর মেইনলি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তারপর কানেকশন ডিজাইন নর্মাল যে কানেকশনগুলো এগুলা কম বেশি আমরা যারা স্টিলে কাজ করি তারা জানি, কিন্তু এখানে অ্যাডভান্স লেভেলের যে কানেকশনগুলো আছে বিশেষ করে স্পেশাল মোমেন্ট টেস্টিং ফ্রেম, স্পেশাল কনসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম আছে, ইসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম আছে। তো এইগুলা অ্যাডভান্স লেভেলের যে কানেকশনগুলো সেইগুলাকে এখানে জোর দেওয়া হয়েছে বেশি। তারপর সেগুলোর জন্য ডিটেইলিং অ্যাডিশনাল কি কি ডিটেইলিং ক্রাইটেরিয়া আছে এগুলো নিয়েও এখানে ডিসকাশন হবে। তারপর এই কোর্স থেকে আপনারা আসলে আউটকাম হিসেবে কি পাবেন? তো এখানে ক্লিয়ার কনসেপ্ট পাবেন বিল্ডিং ফ্রেমিং সিস্টেম সম্পর্কে, অর্থাৎ আপনি একটা বিল্ডিংকে প্রথমে কোন টাইপের ফ্রেমিং এর আন্ডারে ফেলবেন, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। এটা যদি আপনি ফিক্স আপ করতে না পারেন তাইলে আপনার ফুল ডিজাইনটাই ভুল হয়ে যাইতে পারে। তো সেটার জন্য একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়া হবে যে আপনার ইকোনমিক ডিজাইনের জন্য কোন ফ্রেমিং সিস্টেমটা আপনার জন্য বেস্ট হবে। তো ফ্রেমিং সিস্টেম আমাদের বিভিন্ন টাইপের আছে, অর্ডিনারি মোমেন্ট টেস্টিং ফ্রেম আছে, ইন্টারমিডিয়েট মোমেন্ট টেস্টিং ফ্রেম আছে, স্পেশাল মোমেন্ট টেস্টিং ফ্রেম আছে, ডুয়েল ফ্রেম আছে, অর্ডিনারি কনসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম আছে, অর্ডিনারি স্পেশাল কনসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম আছে, ইসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম আছে। তো এরকম যত টাইপের ফ্রেমিং টাইপ আছে এগুলোর মধ্যে আপনি কোনটা চুজ করবেন এটা একটা মানে বেসিক জিনিস এবং মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। এখন আপনি একটা জিনিস একটা চুজ করলেন, এখন চুজ করার পরে সেইটার জন্য অ্যাডিশনাল কি কি কনসিডারেশন আছে সেটার জন্য আপনার অ্যাডিশনালি কোন কোন জিনিসগুলো চেক দিতে হবে। তো এটা জানাটা আরো বেশি ইম্পর্ট্যান্ট যে আপনি প্র্যাকটিক্যালি মডেলে একরকম করতেছেন কিন্তু সেটার জন্য আপনার কানেকশন ডিজাইনটা যদি আলাদা থাকে, তো আপনি ফ্রেমিং করতেছেন একটা ফ্রেমিং টাইপ ধরে কানেকশানে দিচ্ছেন যে অন্য ফ্রেমিং টাইপের, তাইলে কিন্তু জিনিসটা ঠিক হইল না। তো স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে কানেকশন হচ্ছে সবচেয়ে ভালনারেবল পার্ট। তো কানেকশন যদি আপনার ঠিক মতো না হয় তাইলে আপনি যতই বিল্ডিং এর মেম্বারকে হেভি দেন না কেন কোনো লাভ নাই, অর্থাৎ কানেকশনকে এনিহাও আপনার স্যাটিসফাই করাইতেই হবে এবং সেই ফ্রেমিং টাইপের আন্ডারে।
এরপর এখানে আরো যে জিনিসগুলো শিখবেন সেটা হচ্ছে ডিরেক্ট অ্যানালাইসিস এবং পি ডেল্টা অ্যানালাইসিস। এটা মূলত আমার ডিরেক্ট অ্যানালাইসিস গুলো আমি মাস্টার কোর্সেও শেখাই। তো যারা অলরেডি মাস্টার কোর্স করছেন তারা কিছুটা এখানে ডিরেক্ট অ্যানালাইসিস সম্পর্কে আইডিয়া পাইছেন। তো এই কোর্সে আরো একটু বিস্তারিতভাবে ডিরেক্ট অ্যানালাইসিস এবং পি ডেল্টা অ্যানালাইসিস গুলো দেখানো হবে। তারপর এবং সেগুলো সাফিসিয়েন্ট এক্সাম্পলের মাধ্যমে দেখানো হবে। এরপর ইরেগুলারিটি অফ স্ট্রাকচার। তো স্ট্রাকচারের ইরেগুলারিটি সম্পর্কে অনেকেই হয়তো আমরা জানি, বিল্ডিং এর দুই টাইপের ইরেগুলারিটি আছে, প্ল্যান ইরেগুলারিটি আছে, ভার্টিক্যাল ইরেগুলারিটি আছে। তো ইরেগুলারিটি সেগুলা ক্যালকুলেশনও হয়তো অনেকেই জানি, কিন্তু সেটার ইম্প্যাক্ট কি আমাদের স্ট্রাকচারের উপরে। আর আরসিসিতে যেমন আপনারা অনেকেই আছেন যারা আরসিসি প্র্যাকটিস করেন, তারা দেখবেন যে ইরেগুলারিটি তারা খুব ভালো, ইরেগুলারিটি সম্পর্কে তাদের আইডিয়া আরো বেশি ভালো থাকে, তাদের নলেজগুলো ভালো থাকে। কিন্তু স্টিলে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে এই নলেজগুলো কিছুটা দেখছি আমি কম, আমি প্র্যাকটিক্যালি যেটা দেখছি সেটাই বলছি। তারপরেও এক্সেপশনাল ভালো ইঞ্জিনিয়ার অবশ্যই আছে। তো এইটার ইম্প্যাক্টে স্টিল স্ট্রাকচারের উপর কি ইম্প্যাক্ট আছে, কিংবা এটার জন্য আপনার অ্যাডিশনালি কি কি কনসিডারেশন আছে, তো এই জিনিসগুলা এখানে ম্যানুয়ালি দেখানো হবে আর কি। তারপর ইরেগুলারিটি ম্যানুয়াল ক্যালকুলেশন প্লাস সেগুলোর ইম্প্যাক্টগুলো সফটওয়্যারে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি কি অ্যাডিশনালি কম্বিনেশন, লোড কম্বিনেশনের উপর কি ইম্প্যাক্ট আসবে, এগুলা এখানে ডিসকাস করা হবে। এরপর ক্রেন স্ট্রাকচার নিয়ে লেকচার থাকবে। ক্রেন স্ট্রাকচারটা আমাদের স্টিলের জন্য একটা মোস্ট ভাইটাল পার্ট। তো ক্রেন স্ট্রাকচার সম্পর্কে আমি এমনভাবে আপনাদের গাইড করার চেষ্টা করব যে আপনার এরপরে আর ক্রেন স্ট্রাকচারের লোড ক্যালকুলেশন আর কখনো ভুল হবে না। অর্থাৎ আমি ম্যানুয়ালি প্লাস সফটওয়্যার দুইটাই দেখাবো, কিন্তু ক্রেন স্ট্রাকচারের লোড ক্যালকুলেশন আপনি আর কখনো ভুলবেন না, এতটুকু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিশেষ করে বেসিক যে লোড ক্যালকুলেশনগুলো। তো ক্রেন স্ট্রাকচার এটা কোনো ফর্মুলা মুখস্থ করার দরকার নাই, ডিরেক্ট আপনি জাস্ট বেসিক নলেজ যদি থাকে তাইলেই আপনি এই লোড ক্যালকুলেশন করতে পারবেন, শুধু আমার ক্লাসটা যদি করেন। তো এরপর এইখানে দেখানো হবে কানেকশন, বেস প্লেট, অ্যাঙ্কর বোল্ট, স্প্লাইস কানেকশন, বেসিং এর কানেকশন, এগুলা মূলত র্যাম কানেকশন দিয়ে দেখানো হবে। প্লাস আমার যে ক্লাস লেকচার শিটগুলো আছে ওইগুলাতে ম্যানুয়াল ক্যালকুলেশনও আছে কিছু, সেগুলা শেয়ার করা হবে। এবং স্পেশাল ক্রাইটেরিয়া ধরে যখন আমরা কানেকশন ডিজাইন করব সেগুলার জন্য অ্যাডিশনাল কিছু কনসিডারেশন আছে, র্যাম কানেকশনে অ্যাডিশনাল কনসিডারেশন আছে, যেটা হয়তো অনেকেই আমরা জানি না। তো এইগুলা নিয়ে আমি আরো ডেপথে ডিসকাস করব। কারণ কিছু কিছু ক্ষেত্রে আমরা উপর দিয়ে ইনপুট দেই, র্যাম কানেকশন হচ্ছে কানেকশন ডিজাইনের একটা সফটওয়্যার, আরো সফটওয়্যার আছে, আইডি স্ট্যাটিকা আছে। তো সাইজমিক ডিজাইন করে এরকম সফটওয়্যার, ওদের মধ্যে র্যাম কিছু সাইজমিক ডিজাইন করে, আইডি স্ট্যাটিকাতেও কিছু করে, কিন্তু এগুলার ভেতরে যে আদৌ ক্যালকুলেশন করতেছে কি করতেছে না এই জিনিসগুলো আমরা কিভাবে বুঝবো, সেটা এই কোর্সটা করলে কিংবা এই লেকচারগুলো শুনলে আপনি বুঝতে পারবেন। তারপর সাইজমিক ডিজাইনের রিকোয়ারমেন্টস আরও কী কী আছে সেগুলো তো অলরেডি বললাম, এগুলো এনশিওর করা হবে। এবং স্ট্যান্ডিং সিম রুফ, অর্থাৎ একটু আগে আমরা যে বিল্ডিংটা দেখলাম ওটাও একটা স্ট্যান্ডিং সিম রুফ দিয়ে করা। তো এটার জন্য অ্যাডিশনাল কি কি কনসিডারেশন আপনার ডিজাইনের ক্ষেত্রে আসবে, সেটার অ্যাক্সেসরিজ আইটেমগুলো কি হবে, এগুলো নিয়ে ডিসকাস করা হবে। তো আমাদের ট্রেনিং মেথোডোলজিটা কি হবে, মূলত অনলাইনের লাইভ ক্লাস হবে। তো আমাদের ক্লাস থাকবে সপ্তাহে 2 দিন। তো আপনারা এই 2 দিনের বাইরেও, মানে ক্লাসের বাইরেও যদি যে কোনো টাইমে যে কোনো প্রবলেম ফেস করলে আমাকে হোয়াটসঅ্যাপে 24/7, অর্থাৎ সপ্তাহে 7 দিনই আমাকে নক করতে পারবেন। যে কোনো সময় হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন, আমি হয়তো যদি তখন ব্যস্ত থাকি সুবিধা মতো সময়ে অ্যান্সার দিব। এছাড়া আপনাদেরকে অ্যাসাইনমেন্ট প্রোভাইড করা হবে, এই অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই সবার জমা দিতে হবে, এটা ম্যান্ডেটরি। অ্যাসাইনমেন্ট জমা না দিলে তিনি এই কোর্সে সার্টিফিকেটের জন্য কোয়ালিফাইড হবেন না। এবং অ্যাসাইনমেন্ট শুধু জমা দিলেই যে হবে এমন না, অ্যাটলিস্ট দেখা গেল 60-70% সেটাকে আপনার অ্যাটেন্ড করতে হবে। হতে পারে সেটা ভুল হতে পারে, কিন্তু
অ্যাটলিস্ট 70% আপনার অ্যাসাইনমেন্টটা মানে চেষ্টা করতে হবে আর কি। তারপর পারা না পারা কিংবা ভুল সেটা জাজমেন্টাল ইস্যু। তো অ্যাসাইনমেন্ট জমা না দিলে আপনি অ্যাসাইনমেন্ট সলভ একটা ক্লাস হবে, ওই অ্যাসাইনমেন্ট সলভ ক্লাসে আসলে অ্যাটেন্ড করতেও পারবেন না, আবার সার্টিফিকেটও পাবেন না, বোথ এন্ড থেকে লুজার হবেন। এবং অ্যাসাইনমেন্ট সলভ ক্লাসে যেটা হয়, আমাদের যে যতগুলা ক্লাস থাকবে মেইন ক্লাস, এগুলা থেকে যখন আপনি প্র্যাকটিক্যালি অ্যাসাইনমেন্ট করতে যাবেন তখন আপনার দেখবেন যে আরো হিউজ কোশ্চেন অ্যারাইজ হয়েছে। তো এই কোশ্চেনগুলো সব কিছু আপনি অ্যাসাইনমেন্ট সলভ ক্লাসে করার সুযোগ পাবেন। সেটা ছাড়াও পার্সোনালি কিংবা হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন, কিন্তু যখন লাইভ কোশ্চেন করা হয় সেটার যে ফ্লেভার, আপনি হোয়াটসঅ্যাপে কিংবা ইয়েতে নক দিলে ওই টাইপের অ্যান্সার কিংবা ওইটাতে হয়তো আপনার মনোভূত হচ্ছে না, কিংবা আমি একভাবে বুঝাইতে চাচ্ছি হোয়াটসঅ্যাপে লিখে আপনি সেটাও বুঝতেছেন না, এমন হতে পারে। তো এই জন্য লাইভ ক্লাসের যে ফ্লেভার এটা কিন্তু আসলে হোয়াটসঅ্যাপ কিংবা অন্য কোনো ওয়েতে হয় না। এরপর টার্গেট পার্টিসিপেন্টস, অর্থাৎ এই কোর্সটা কারা করতে পারবে। তো এটা বলার কিছু নাই আমি মনে করি, কারণ আমাদের অলরেডি আমরা বুঝে গেছি যে এই কোর্সটা আসলে কাদের জন্য। যে কোনো সিভিল কিংবা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা সিভিল থেকে পড়াশোনা করছেন এবং যাদের অ্যাটলিস্ট স্টিলের একটা লেভেলের নলেজ আছে, তারা মূলত এই কোর্সটার জন্য পারফেক্ট আমি মনে করি। আর যারা একদম ফ্রেশার কিংবা শিখতে চাচ্ছেন স্টিল স্ট্রাকচার, তাদের জন্য আমি বলবো আগে আমার মাস্টার কোর্সটা কমপ্লিট করে তারপর এই কোর্সটাতে এনরোল হতে। তখন আপনার নলেজটা আরও এনরিচ হবে। তা না হলে আপনি ডিরেক্ট যখন এই কোর্সটাতে এনরোল হবেন তখন অনেক কিছুই আছে যে আপনি হয়তো রিস্ক করতে পারবেন না, তখন যে আলটিমেটলি আপনি লুজার হবেন তখন। স্যার এটা কি আরেকবার রিপিট করবেন, মানে এই জিনিসটা বলছেন যারা ফ্রেশার এ বিষয়ে। না, আমি বলতে চাচ্ছি যে যারা আমার মেইনলি স্টিল স্ট্রাকচারের 4টা কোর্স আছে। 4টা কোর্সের 1 নম্বর কোর্সটা হচ্ছে মাস্টার কোর্স অন স্টিল স্ট্রাকচার, অর্থাৎ যে কোর্সটা তে সব টাইপের ডিসকাশন থাকে। মাস্টার কোর্সটাতে একদম প্রিলিমিনারি থেকে শুরু করে মিড লেভেল প্লাস অ্যাডভান্স লেভেলেরও কিছু জিনিস ওখানে থাকে। তো ওই কোর্সটা হচ্ছে যারা বর্তমানে দেখা গেল একদম ফ্রেশার কিংবা পাশ করে বের হয়েছে স্টিল স্ট্রাকচার সম্পর্কে জানতে চাচ্ছে, তাদের জন্য পারফেক্ট। আবার অনেকে আছে যে যারা অলরেডি কাজ করতেছে স্টিল স্ট্রাকচার নিয়ে কিন্তু ডেপথের নলেজ কম, তাদের জন্য ওই কোর্সটা পারফেক্ট। কিন্তু যারা যারা একবারে ফ্রেশার কিংবা মিড লেভেল যারা, তারাও আমার এই অ্যাডভান্স কোর্সটাকে রিস্ক করতে পারবে। কিন্তু যারা একদম ফ্রেশার, তারা আসলে অ্যাডভান্স কোর্সটা যদি করতে চান তখন অনেক টার্মই আছেন যে বুঝতে পারবেন না। তো যে টার্মগুলো আপনার জন্য পরে এই কোর্সটা নিয়ে একটা বোঝা হয়ে যাবে, আমি সেটা বোঝাতে চাচ্ছি। এখানে আপনি এনরোল করলে কিন্তু আমার কোনো লস নাই কিংবা ইয়ে নাই, কিন্তু আমি জাস্ট বেসিক ফ্যাক্টটা, আপনি আপনার কোর্সটা করবেন, কোর্সটা করার পর আপনি যদি বেনিফিটেডই না হন তাহলে তো এই কোর্স করার কোনো ভ্যালু নাই। তো আমি চাই আলটিমেটলি এই কোর্সটা করে আপনারা একটু হলেও কিছু জানেন কিংবা একটু হলেও আপনাদের নলেজটা, আমি যে যতটুকু জানি সেটা আপনাদের মাধ্যমে শেয়ার করা আর কি মেইনলি। তো এটা যদি আপনি, আমি যেটা বলছি সেটা যদি আপনি নিতে না পারেন, সেটার ক্যাপাসিটি অর্জন করতে হলে অ্যাটলিস্ট আপনার স্টিল স্ট্রাকচারে একটা নলেজ থাকতে হবে এই কোর্সটার জন্য মূলত। আচ্ছা, তো এখানে আমার কোর্সটা সাজানো হয়েছে মূলত 35 ঘন্টা। টোটাল 17 বা 18টা ক্লাস থাকবে। মোট তো অনলাইন ক্লাস বললাম, সপ্তাহে 2টা ক্লাস হবে। মিনিমাম 6 জন হইলে আমরা কোর্সটা লঞ্চ করার প্ল্যানিং করি। তো অলরেডি 2 জন এনরোল করছেন, আশা করি আজকের ক্লাস থেকে হয়তো আরো 2 একজন পাবো। তো তারপর হয়তো আমরা দ্রুতই শুরু করে দিব ক্লাসটা। তো এই কোর্সের জন্য যে ফি নির্ধারণ করা হয়েছে, নর্মালি কোর্স ফি হচ্ছে 18,000 টাকা, ডিসকাউন্ট ফি হচ্ছে 15,000 টাকা। তো এই কোর্স রিলেটেড যত ট্রেনিং এর স্লাইড বা যত ম্যাটেরিয়াল আছে সেগুলো আমি প্রোভাইড করব, এক্সেপ্ট এক্সেল শিট। আমি কোনো এক্সেল শিট এর সফট কপি প্রোভাইড করি না, এক্সেল শিটের পিডিএফ হয়তো দিব, পিডিএফগুলো দিব, কিন্তু কোনো সফট কপি প্রোভাইড করি না। এটারও কিছু কারণ আছে, সেগুলা
টাইম টু টাইম বলবো। তারপর আমাদের ক্লাসটা খুব শীঘ্রই শুরু হবে আশা করতেছি। আহ, আমাদের নর্মালি ক্লাসগুলা হয় 9:30 থেকে, রাত 9:30 থেকে। এরপর 2 ঘন্টা এবং যতক্ষণ স্টুডেন্টের কোশ্চেন থাকে, অর্থাৎ আপনার আমি নর্মালি যতটুক টাইমে লেকচার দেই ওই টাইমে কোশ্চেন অ্যালাউ করি না। এরপরে সবাইকে রিকোয়েস্ট করি যে কোশ্চেনগুলা নোট করে রাখতে। ক্লাস শেষে যার যতক্ষণ কোশ্চেন থাকে ততক্ষণ পর্যন্ত কোশ্চেন নেওয়ার ট্রাই করি। তো সেটা যদি রাত 12টাও বাজে, রাত 12:30টাও বাজে, কোনো সমস্যা নাই, কোশ্চেন থাকলে আমি অবশ্যই কোশ্চেন নিব। এবং সেটা হতে পারে আমার নাও জানা থাকতে পারে, কিন্তু পরবর্তী ক্লাসে চেষ্টা করব সেটা সলভ করার, যদি কোনোটা আমার গ্যাপ থাকে তখন। তো এটা নিয়ে 3C-তে আমার অ্যাডভান্স কোর্সের 3 নম্বর ব্যাচ লঞ্চ হবে। তো কোর্স মডিউলগুলো যদি একটু বলি, তো আমাদের ফার্স্ট ক্লাস যেটা হবে সেটাতে আমরা মূলত সফটওয়্যার, কি কি সফটওয়্যার ইউজ করব সেগুলোর আপডেট সফটওয়্যারের লিংক আপনাদের প্রোভাইড করব, সেগুলো কিভাবে ইনস্টল করতে হয় সেগুলোর লিংকও প্রোভাইড করব। আর এখানে যে কোডগুলা বা যে বিল্ডিং এর যে বইগুলা ইউজ করা হবে, মানে যে বইগুলা থেকে মূলত আমরা পড়বো সেই রেফারেন্সগুলা প্রোভাইড করা হবে। তারপর আমরা সয়েলের ক্লাসিফিকেশন শিখব, অর্থাৎ আমরা একটা বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে সাইজমিক ডিজাইনের মূল যে বেসিক জিনিস সেটা হচ্ছে সয়েলের ক্লাসিফিকেশন। আগে হয়তো আমাদের বিল্ডিং ডিজাইন করতে গেলে, স্টিল স্ট্রাকচার ডিজাইন করতে গেলে সয়েল টেস্ট রিপোর্ট না হলেও আমরা ডিজাইন করে ফেলতাম, কিন্তু এখন সয়েল টেস্ট রিপোর্ট ছাড়া আসলে স্টিল স্ট্রাকচার হোক, আরসিসি তো নাই, স্টিল স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রেও আপনার সয়েল টেস্ট রিপোর্ট ম্যান্ডেটরি। কারণ সয়েল টেস্ট রিপোর্ট না হইলে আপনি সয়েলের ক্লাসিফিকেশন বের করতে পারবেন না। সয়েলের ক্লাসিফিকেশন বের করতে না পারলে আপনার সাইজমিক ডিজাইন ক্যাটাগরি বের করতে পারবেন না। সাইজমিক ডিজাইন ক্যাটাগরি বের করতে না পারলে আপনি বিল্ডিং এর ফ্রেমিং টাইপ বের করতে পারবেন না। বিল্ডিং এর ফ্রেমিং টাইপ যদি বের করতে না পারেন তাহলে আলটিমেটলি আপনার বিল্ডিং এর আউটপুট, মানে যাই ডিজাইন করেন আউটপুটটা জিরো হয়ে যেতে পারে। তো এগুলা একটা একটার সঙ্গে রিলেটেড। তো সেহেতু আপনার সয়েল টেস্ট রিপোর্ট মাস্ট। যদি না থাকে তখন হয়তো আবার ডিজাইন করতে হবে, কিন্তু এখন হয়তো আগে আমাদের এই কোশ্চেনটা প্রায় শুনতে হতো ক্লায়েন্টের কাছে যে স্টিলের বিল্ডিং ডিজাইন করবেন তাহলে সয়েল টেস্ট রিপোর্ট কি দরকার, স্টিলের ক্ষেত্রে তো আর সয়েল টেস্ট দরকার নাই। কিন্তু এটা কেন লাগবে সেটা আমরা এই ক্লাস করলে ইজিলি অ্যান্সার দিতে পারবো। তারপর যে ফ্রেমিং টাইপগুলো অলরেডি বললাম আমি, সেকেন্ড ক্লাসে ফ্রেমিং সিস্টেম নিয়ে ডিসকাশন হবে, যে আমাদের প্রত্যেকটা কোন ফ্রেমিং টাইপ আমরা চুজ করব সেটার জন্য আমাদের স্ট্রাকচারের বিহেভিয়ার কেমন হবে, সেটার জন্য আপনার সেকশন যে সাইজগুলো ইউজ করব সেটা কম্প্যাক্ট হবে নাকি নন কম্প্যাক্ট হবে, নাকি সাইজমিক্যালি কম্প্যাক্ট হবে নাকি সিলিন্ডার সাইজ হবে। তো এই জিনিসগুলো সম্পর্কে আপনি আইডিয়া পাবেন যে কোন ফ্রেমিং টাইপের জন্য কোন টাইপের মেম্বার ইউজ করতে হবে। তো এই কম্প্যাক্টনেসের ইস্যুগুলা যখন আসবে তখন আপনার আরও কিছু ইম্পর্ট্যান্ট ইস্যু আসবে, যেমন লোকাল বাকলিং বা ল্যাটারাল টর্শনাল বাকলিং। এই বাকলিংগুলা কিভাবে হয়, সেটা কিভাবে রেজিস্ট করতে হয়, এই জিনিসগুলা ডিসকাশন হবে। এছাড়াও বেসিংয়ের জন্য কয়েক টাইপের ফ্রেমিং সিস্টেম আছে, যেমন অর্ডিনারি কনসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম, অর্ডিনারি স্পেশাল কনসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম, ইসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম। তো এই ফ্রেমিং টাইপগুলো যখন আমরা ইউজ করব সেগুলোর জন্য অ্যাডিশনাল আর কি কি কনসিডারেশন লাগবে, কিংবা এটার জন্য ডিটেইলিংয়ে কি কি টাইপের চেঞ্জ আসতে পারে, তো সেটার ম্যানুয়াল কি কি ক্যালকুলেশন আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো এরপর বিল্ডিং এর ইরেগুলারিটি, অলরেডি আমি বললাম যে আমাদের ভার্টিক্যাল ইরেগুলারিটি, প্ল্যান ইরেগুলারিটি আছে, সেগুলোর ইম্প্যাক্টস নিয়ে ডিসকাস করব। এরপর ডিরেক্ট অ্যানালাইসিস, পি ডেল্টা অ্যানালাইসিস, এগুলার ম্যানুয়াল ক্যালকুলেশন এবং সফটওয়্যারের অ্যাপ্লিকেশন দেখব, যে আমাদের পি ডেল্টা অ্যানালাইসিসের অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, ডিরেক্ট অ্যানালাইসিস কি আদৌ আমাদের দরকার আছে কি নাই, কিংবা এটা করলে আমাদের স্ট্রাকচারের কি কি বেনিফিট আছে, কত দ্রুত আমরা মডেলটা ডিরেক্ট অ্যানালাইসিস করলে কত দ্রুত এটা করা যায়, কিংবা এটার জন্য আহ, ইয়ে
কোন কোন চেকগুলা অ্যাভয়েড করা যায়। তো এরকম আরো কিছু জিনিস আছে, যেমন নোশনাল লোড। নোশনাল লোডটা কি জিনিস, এটা কিভাবে অ্যাপ্লাই হয়, লোড কম্বিনেশনের সঙ্গে এটা কিভাবে রিলেট করতে হয়, এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। তারপর আমাদের নর্মালি আমরা যে অ্যানালাইসিসগুলো করি এগুলাকে বলে ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক অ্যানালাইসিস, সরি, ইকুইভ্যালেন্ট লেন্থ মেথড আর কি। তো এখানে আহ, আমাদের কে এর ভ্যালু বলে একটা টার্ম আছে, অর্থাৎ কে এল বাই আর বা সিলিন্ডার রেশিও চেকের সময় কে ভ্যালুটা লাগে। তো এই ভ্যালুটা যখন আমরা ইকুইভ্যালেন্ট লেন্থ মেথডে ডিজাইন করি তখন আমাদের কিন্তু ম্যানুয়ালি সাইডস বাকলিং অ্যানালাইসিস দিয়ে বের করা উচিত। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমরা এইটাকে নর্মালি একটা ভ্যালু ধরে ডিজাইন করতেছি, যেটা সঠিক ওয়ে না। তো এখানে যখন আমরা ডিরেক্ট অ্যানালাইসিস করি তখন কে এর ভ্যালু ওটা আমাদের আর হিসাব করা লাগে না, এটা ডিরেক্ট অন লেখা যায়। তো এই জিনিসগুলা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হবে যে এটাকে আমরা কে এর ভ্যালুটা কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি, কিংবা এটা যদি ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হতো তাহলে কি করতে হতো। তো এরপর ডিরেক্ট অ্যানালাইসিসের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আপনারা নিজেরাই বুঝে যাবেন। তারপর রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস, এই কোর্সের আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা, যে আমাদের ডাইনামিক অ্যানালাইসিস যেটাকে বলি, বা রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসগুলা নর্মালি কখন করতে হবে, এগুলার যে বেসিক ক্যালকুলেশন, ম্যানুয়াল ক্যালকুলেশন এক্সাম্পলের সাহায্যে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব, এবং সেটা থেকে কিভাবে পার্টিসিপেশন ফ্যাক্টর, আইগেন ভ্যালু বের করা লাগে, শেপ ফ্যাক্টরকে ক্যালকুলেশন করতে হয়, এগুলার ম্যানুয়াল ক্যালকুলেশন দেখাবো। এবং সেটা অ্যাপ্লাই করে আমরা মডেলে কিভাবে এর ইম্প্যাক্টগুলো নিতে পারি। তারপর এটার জন্য বেস শেয়ারের উপর কি কি ইম্প্যাক্ট আসে, ড্রিফট ক্যালকুলেশন কিভাবে করে, রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস করে, সেগুলো আমরা, এগুলো সবই কিন্তু স্টিল স্ট্রাকচারের সাপেক্ষে ডিসকাশন হবে। তারপর ক্রেন লোডের ইস্যুটা তো অলরেডি বললাম, যে এই ক্লাস 7-এ আমরা ক্রেন লোডের ক্যালকুলেশন এবং ক্রেন লোডের লোড কম্বিনেশনগুলো কি ইউজ করব, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপর এটার ছয় ছয় কিংবা এর ডিফ্লেকশন লিমিট কত হবে। তারপর ক্রেনের জন্য আরও একটা ইম্পর্ট্যান্ট টার্ম হচ্ছে ফ্যাটিক ক্যালকুলেশন, অর্থাৎ ফ্যাটিক স্ট্রেস, যেটা কিনা আমরা অনেকেই কনসিডার করি না যারা ক্রেনের ডিজাইন করি। ফ্যাটিক লোডটা আসলে কি জিনিস, এটা একটা সার্টেন পরে, সাপোজ একটা ক্রেনের লাইফ টাইম হচ্ছে 50 বছর, অর্থাৎ 50 বছর ক্রেনটা রান করতে পারবে। এখন আপনার প্রিলিমিনারি স্টেজে ক্রেনটা যখন আপনার যখন মুভ করবে, তখন ক্রেনের যে থাকবে, ক্যাপাসিটি থাকবে, আজ থেকে 10 বছর পরে যে ওই ক্যাপাসিটি তো নাও থাকতে পারে। একটা যে ফ্যাটিক স্ট্রেস, অর্থাৎ এই টাইমের মধ্যে এই টাইমের মধ্যে ক্রেনটা চলতে চলতে এর যে স্ট্রেসের ডিটারিয়েশন হবে, অর্থাৎ সে নতুন একটা যে কোনো কিছু, একটা নতুন জিনিস যেভাবে আপনাকে সার্ভিস দেবে, আস্তে আস্তে পুরানো হইলে সেটা তো সার্ভিস কমে যাবে, এটা স্বাভাবিক। তো এই ইম্প্যাক্টগুলো কিভাবে নিতে হয় এগুলা এখানে ডিসকাস করা হবে। তারপর সেটা স্টার্ট মডেলের সাহায্যেও দেখানো হবে যে আমরা কিভাবে ইয়েগুলা লোডগুলাকে, মুভিং লোডগুলাকে কিভাবে পাস করতে পারি, এবং মুভিং লোড পাস করে যে কোনো টাইপের ক্রেনের বিম ডিজাইন করতে পারবেন যদি আপনি মুভিং লোড পাস করাটা জানেন। যে তখন আপনি নর্মাল কেজে, অর্থাৎ আমরা যখন ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম যখন পড়ছিলাম ক্যাম্পাসে থাকতে, তো ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামে কি হতো, যে 1 কিপ বা 1 কিলোনিউটন মিটার লোডকে আমরা পাস করাইতাম বিভিন্ন পয়েন্টে পয়েন্টে। তো এইটা যখন মুভিং লোড আকারে যাবে তখন সেটার জন্য কি কি ইম্প্যাক্ট আসবে, সেটার জন্য ম্যাক্সিমাম মোমেন্টের পজিশন কোথায় হবে, ম্যাক্সিমাম শেয়ারের লোকেশন কোথায় হবে। তো এই জিনিসগুলো আমরা সফটওয়্যারের মাধ্যমে কীভাবে ইজিলি বের করতে পারি সেগুলো জানবো। সেখান থেকে আপনারা অ্যাকুরেটলি ক্রেনের ম্যাক্সিমাম লোড কোথায় হবে সেই জিনিসগুলা আহ, মানে ক্যালকুলেট করতে পারবেন, সেই অনুযায়ী সেখানে লোড অ্যাপ্লাই করে এর ইম্প্যাক্টগুলো মডেলে নিতে পারবেন।
তো এরপর ক্লাস 9 নম্বর ক্লাসে যেটা থাকবে যে এখন এই ক্লাসের সিকোয়েন্সগুলো হয়তো কম বেশি হতে পারে, যে এটা কোনো একটা টপিকস পড়াইতে হয়তো পরের ক্লাসে চলে যাচ্ছে, এগুলা বিষয় না। আমি জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য এইভাবে সাজানো হয়েছে ক্লাস ইয়েগুলা। তো এখানে একটা মেজানাইন বিল্ডিং এর ইন্টারমিডিয়েট মোমেন্টে স্ট্রিং ফ্রেম করলে সেটার জন্য আমাদের রেসপন্স রিডাকশন ফ্যাক্টরের ভ্যালু কেমন হবে, কোএফিসিয়েন্ট অফ ইয়ে সিডি ভ্যালু আর কি, ওই কি বলে, সরি টার্মটা ভুলে গেলাম, সিডি ভ্যালু। তারপর এটার জন্য ওমেগা নট সিস্টেম ওভারস্ট্রেন্থ ফ্যাক্টরের ইম্প্যাক্ট আছে কিনা। তো এই জিনিসগুলো আমরা এখানে শিখবো। তারপর এটার জন্য আমার স্ট্রাকচারের কি বিহেভিয়ারে কোনো চেঞ্জ আসবে কিনা, কোন কোন মেম্বারগুলোকে কম্প্যাক্ট করতে হবে, তো এই জিনিসগুলো আমরা ডিসকাস করব। তারপর এটার জন্য সাববিম ডিজাইনের কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে আইএমএফ এবং এসএমএফ এ। তো এই ডিজাইন ক্রাইটেরিয়াগুলো আমরা নিয়ে ডিসকাস করব। তারপর ল্যাটারাল ব্রেসিং লাগবে কিনা সাববিমে, এটা নিয়েও ডিসকাস করব। এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস, বিশেষ করে ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম এবং স্পেশাল মোমেন্ট ফ্রেমের ক্ষেত্রে। আচ্ছা, এর পরের ক্লাসে যেটা ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেমের জন্য যেমন ডিসকাশন থাকবে, পরের ক্লাসে স্পেশাল মোমেন্ট ফ্রেম নিয়েও সেম টাইপের ডিসকাশন হবে। অর্থাৎ আইএমএফ থেকে এসএমএফ এ গেলে অ্যাডিশনাল কি কি কনসিডারেশন আসে সেগুলা। এরপর হচ্ছে কানেকশন ডিজাইনের থিওরি পড়ানো হবে। সেখানে স্পেশাল মোমেন্ট ফ্রেম থাকবে, ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম থাকবে। সেইগুলা থিওরি পড়ার পর আমরা কানেকশন ডিজাইন, ড্যাম কানেকশন দিয়ে কানেকশন ডিজাইন কিভাবে করতে হয়, এই এসএমএফ এর জন্য কিংবা আইএমএফ এর জন্য অ্যাডিশনাল যে কনসিডারেশনগুলো সেগুলা কিভাবে র্যামের মধ্যে ইনকর্পোরেট করতে হয় সেটা শিখব। এরপর আমরা অর্ডিনারি কনসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম বা স্পেশাল কনসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম এগুলার থিওরিগুলা পড়ব। এগুলা থিওরি পড়ার পর সেগুলা আবার র্যাম কানেকশনের মাধ্যমে কিভাবে এটার কানেকশন ডিজাইন করতে হয় সেগুলা শিখব। এরপর আছে হচ্ছে 15 নম্বর ক্লাসে ইসেন্ট্রিক্যালি ব্রেসড ফ্রেম ডিজাইন ক্রাইটেরিয়া। তো ইসেন্ট্রিক্যালি ব্রেসড ফ্রেম ক্রাইটেরিয়াটা একটু ডিফিকাল্ট অ্যাজ ইজ অল কেসের চেয়ে। তো এই কেসটা আমরা আদৌ ইউজ করতে পারবো কি পারবো না, কিংবা এটা যদি কখনো চলে আসে তখন আমাদের কি করা উচিত, তো সেই জিনিসগুলো আমরা ম্যানুয়াল ক্যালকুলেশন প্লাস সেটার অ্যাপ্লিকেশন কতটা ফিজিবল এটা নিয়ে ডিসকাস করব। এরপর লক সিম রুফের ক্রাইটেরিয়া, এটা অলরেডি আমি বলছি যে এটা আমরা এখানে এটার জন্য অ্যাডিশনালি স্ট্রাকচারের উপর কি কি ইম্প্যাক্ট আসে সেগুলো নিয়ে ডিসকাস করব। লাস্টে হচ্ছে অ্যাসাইনমেন্ট সলভ ক্লাস থাকবে, যেটাও অলরেডি আমি বলে ফেলছি যে এই ক্লাসটা থাকবে ডেডিকেটেডলি যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবে শুধু তাদের জন্য। তো এই ক্লাসটা যদি আপনি এতগুলো ক্লাস করার পর অ্যাসাইনমেন্ট সাবমিট না করেন তখন কি হবে, তখন এই ক্লাসটাতে তো অ্যাটেন্ড করতে পারবে না, প্লাস এটার জন্য কোনো ফুল কোর্সের কোনো সার্টিফিকেটও আপনাকে প্রোভাইড করা হবে না। তো এই জন্য অ্যাসাইনমেন্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এখানে আরো কিছু নোট আমি স্পষ্ট করে বলে দিছি যে এই কোর্স রিলেটেড যত লেকচার শিট, ডকুমেন্টস, সাফিসিয়েন্ট ড্রয়িং সবকিছু আমি প্রোভাইড করব, এক্সেপ্ট সাম সফট কপি অফ এক্সেল শিট। অর্থাৎ কিছু এক্সেল শিট দিব যেগুলা আহ, মানে যেগুলা কিছু এক্সেল শিট বলতে আহ, যেগুলা হয়তো অ্যাজ ইউজুয়াল কে যে ইউজ করা লাগে না, অর্থাৎ এক্সেপশনাল কিছু এক্সেল শিট হয়তো দিতে পারি, তো সেটা শিওর না। আর নর্মালি যেগুলো সবসময় লাগবে এগুলোর পিডিএফ দিব। তো এক্সেল শিট কেন দেই না, এটা আরো বেশ কিছু ইয়ে আছে, প্রিভিয়াসলি প্রথম দিকে প্রোভাইড করা হতো, তো এটার কিছু ব্যাড এক্সপিরিয়েন্স আছে, এই জন্য এখন আর এটা টোটালি শেয়ার করা হয় না। তো যাই হোক, কেউ যদি কোনো ক্লাস মিস করে থাকেন, তো সে বা উনি যদি চান পরবর্তী ব্যাচের ওই ক্লাসটা করতে, তাকে এই সুযোগটা দেওয়া হবে। আর আমাদের রেকর্ডিং ক্লাস তো থাকবেই, আপনার ইচ্ছা করলে রেকর্ডিংগুলা পরবর্তীতে দেখে নিতে পারবেন। তো এটাই মূলত আমার কোর্স আউটলাইন। আর এখানে জব এক্সপিরিয়েন্স নিয়ে তো অলরেডি আমি বলছি। আর আমার সম্পর্কে যদি আরো কারো কোনো জানার ইচ্ছা থাকে, আমার লিঙ্কডইন পেজের ইয়ে দেওয়া আছে, এখানে প্রোফাইলে ঢুকে দেখতে পারেন। তো ঠিক আছে,
আমার ক্লাস এই পর্যন্তই আজকে। তো এখন লাস্ট যে পার্টটা আমাদের, অর্থাৎ ডিসকাশন পার্ট, যেখানে আপনারা আপনাদের কোশ্চেন করার সুযোগ পাবেন, প্লাস আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও বলতে পারবেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কোনো সমস্যা নাই, হেজিটেশনের কিছু নাই। হচ্ছে এখানে আরসিসি এবং হচ্ছে যে এই মানে স্টিল স্ট্রাকচারের মধ্যে বেসিক পার্থক্য মনে করেন কি কি থাকতে পারে, মানে ইয়া ছাড়াও কনস্ট্রাকশন। আরসিসি এবং স্টিলের বেসিক পার্থক্য বলতে, লোড ক্যালকুলেশনে আসলে মেইন কোনো পার্থক্য থাকে না। অর্থাৎ আপনার যখন একটা স্টিল বিল্ডিং ডিজাইন করবেন, সেটার জন্য আপনার ডেড লোড, লাইভ লোড, উইন্ড লোড, আর্থকোয়াক লোড এগুলো লাগবে। আবার আরসিসির ক্ষেত্রেও লাগবে। মেম্বারের জন্য ইউনিট ওয়েট হয়তো আলাদা হবে, সেটার ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট হবে, কিন্তু বেসিক জিনিস সবার জন্য সেম। তারপর স্টিলের ক্ষেত্রে আপনার যেমন ইরেগুলারিটি চেকের যে ইস্যুটা বললাম, এটা স্টিলের ক্ষেত্রেও লাগবে, আরসিসির ক্ষেত্রেও লাগবে। তো আবার স্টিলের ক্ষেত্রে আপনার বেসিং ইউজ করতেছি, আরসিসির ক্ষেত্রে শেয়ার ওয়াল ইউজ করতেছি। তো এগুলা হচ্ছে দুইটার মধ্যেই কমন কিছু আইটেম থাকবে, কমন আইটেমই বেশি। এখন ডিটেইলিংগত কিছু ইস্যু থাকবে, যেমন আরসিসিতে আপনার ডিটেইলিংয়ে রেইনফোর্সমেন্ট আসবে, সেটার জন্য স্পেশাল ডিটেইলিং আছে, সেটার ক্রাইটেরিয়া আলাদা আছে। স্টিলের ক্ষেত্রে তো আর ওই ক্রাইটেরিয়াতে যাবে না, স্টিলের ক্ষেত্রে আপনার কানেকশন আসবে। তো আলটিমেটলি জিনিসগুলো সেম, কিন্তু এক একটার জন্য ইয়ে ভেদে টাইপ যেহেতু আলাদা, কনক্রিটের টাইপ যেহেতু আলাদা, সেহেতু ওইটার জন্য আলাদা কিছু জিনিস আসবে। তারপর আরসিসি যখন হাই রাইজ বিল্ডিং হবে, তখন ফাউন্ডেশন ডিজাইন ক্রাইটেরিয়া প্রায় সবার জন্য সেম। এটা স্টিল বিল্ডিং হোক, স্টিলের আরসিসি হোক, আর আরসিসির আরসিসি হোক, মানে আরসিসির ফাউন্ডেশন হোক আর স্টিলের ফাউন্ডেশন হোক, এগুলার ক্রাইটেরিয়া সবার জন্য সেম। তারপরে যে আমাদের কিছু ইয়ে আছে, যেমন আমরা যখন উইন্ড লোডের ক্যালকুলেশন করি, যারা বিশেষ করে আরসিসি ডিজাইন করেন, তা ওনারা ইট্যাপসটাকে তখন প্রিফার করে বেশি। তো ইট্যাপসে ডিরেক্ট উইন্ড লোড দিয়ে দেয়। তো এখানে আমার কিছু কন্ট্রাডিক্টরি ইস্যু আছে। সেটা হচ্ছে যে ইট্যাপসে ডিরেক্ট যখন উইন্ড লোড অ্যাসাইন করে দেয়া হয়, তখন অনেক কিছু ভ্যালু আছে নেয় না, অর্থাৎ এটা শুধু ল্যাটারাল লোড নেয়, ভার্টিক্যাল লোড নেয় না। তো আমাদের উইন্ড লোড ক্যালকুলেশনের সময় আসলে ভার্টিক্যাল লোডও কনসিডার করা উচিত। তো এই জিনিস নিয়ে আমার ইয়ে আছে, কন্ট্রাডিকশন আছে। তারপর আবার এখানে আরসিসির ক্ষেত্রে উইন্ড লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে ইন্টারনাল প্রেসার কোএফিসিয়েন্ট নামে একটা টার্ম আছে, এই টার্মটা নেয় না, যদিও এটার কিছু ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাগুলো আমার কাছে অস্পষ্ট। তারপরে এটা যারা আরসিসিতে ডিজাইন করেন, তা ওনারা হয়তো আরো ভালো দিতে পারবেন। তো আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। অনিন্দ রায়, আপনি মনে হয় মাত্র জয়েন করলেন। মিউট করা আছে আপনার, শুনতে পাচ্ছেন অনিন্দ রায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমি মাত্র জয়েন করলাম। আচ্ছা, আমার ক্লাস অলরেডি শেষ, অর্থাৎ আজকে তো মেইনলি প্রিলিমিনারি ক্লাস ছিল, এখানে এই কোর্স আউটলাইনগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। তো আপনার ইয়ে পরে এই ভিডিও লিঙ্কটা দিলে আপনি ইচ্ছা করলে ওটা দেখে নিতে পারেন। তো এমনি কোর্স রিলেটেড এখন আমি কোশ্চেন দিচ্ছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে এই কোর্স রিলেটেড, সেটা নিয়ে ডিসকাস করতেছি মেইনলি। ঠিক আছে, আমি পরে দেখে নিব। লেট হয়ে গেছে আমার আসলে। আচ্ছা, সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন আছে? এই কোর্সের পর কি মানে এই আপনারা কোনো মানে ইন্টার্নি ক্ষেত্রে রেফারেন্স দিতে পারবেন?
যাতে মানে কাজ করার একটা সুযোগ পাই? এরকম কোনো সুবিধা আছে সিইসির পক্ষ থেকে? থ্রি সির পক্ষ থেকে সুযোগ থাকুক না থাকুক, আমি নিজে অনেক জবের অফার পাই এবং আমি সেগুলা প্রায়, মানে আমার যত ইয়েগুলো আছে, অর্থাৎ আমার কাছে রেগুলার ইয়ে আসে, জবের অফার আসে, যে তারা স্পষ্ট করে বলেই দেয় যে আমার আমি যাদেরকে কোর্স করাইছি তাদের থেকে সিভি গুলা যদি আসে তাইলে ভালো। অর্থাৎ ফ্রেশার, একদম ফ্রেশারও না, আবার কোর্স করছে এরকম ইয়ে চাই। আমি দেখা গেলো লোকই খুঁজে পাই না মাঝে। এখনো আমার কাছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ইয়ে আছে, অফার আছে, কিন্তু আমি উপযুক্ত ইয়ে পাচ্ছি না, সিভি পাচ্ছি না। অর্থাৎ সিভি যেগুলা পাই সেগুলা হয়তো ওভার এক্সপিরিয়েন্স অথবা অন্য কোনো লাইনে এক্সপিরিয়েন্স বেশি, আমি যেগুলা চাই এইভাবে আসলে পাচ্ছি না। তো এটা আমি এখনো পর্যন্ত সব গ্রুপে এই জবের সার্কুলারগুলা ইয়ে করে দেই, সার্কুলেট করে দেই। এটা ছাড়াও আমার যদি লিঙ্কডইনে আপনারা অ্যাড থাকেন, ওখানে আমি সব সময় চেষ্টা করি এগুলার আপডেট দেওয়ার জন্য। তো সেটাও আপনারা অ্যাড থাকতে পারেন। আর কার কোনো কোশ্চেন? বজলুর রহমান ভাই, আপনার কোনো কোশ্চেন আছে? না, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। আমার আপাতত কোশ্চেন নাই, আমি তো সব বুঝতেছি, শুনতেছি আপনার কথা। আপনি তো অনেক এক্সপেরিয়েন্স লোক, আপনার তো না, না, নিজস্ব না, কোম্পানি তবুও আছে। এখন আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে। আসলে স্টিল তো অনেক ইন ডেপথ। আমাদের নতুন বিএনবিসি তো স্টিলের চ্যাপ্টারটাই অনেক বড়। এখানে আসলে সিসমিকের অনেক রিকোয়ারমেন্ট আছে, যেগুলা আসলে সবারই জানা উচিত। আসলে হ্যাঁ, ওই আপনি ক্লাস নিলে, তখন আমরা পড়াশোনা করলাম, আপনি ক্লাস নিলেন, ওই সময় আসলে সিসমিক তো অনেক ডেপথে, স্টিলের অনেক হ্যাঁ। রিকোয়ারমেন্ট, এগুলো নিয়ে তখন হয়তো বা প্রশ্ন টশ্ন আসতে পারে। এই মুহূর্তে নাই আমার কোনো প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাইলে হয়তো আমরা আর কারো কোশ্চেন আছে কি? আচ্ছা, আমার একটা আচ্ছা কোশ্চেন মানে আছে। হ্যাঁ, আমি জানতে চাচ্ছি যে এখানে আমাদের স্টিলের সাথে তো আরসিসিও কিছু থাকে। তো স্টার্ট করতে কি আরসিসি একটু কি দেখানো হবে এখানে, সে কলাম বা বিম আমরা ওখান থেকে কিভাবে আউটপুট নিতে পারি? আরসিসি, স্টিলের সঙ্গে আরসিসি অবশ্যই ইন্টার রিলেটেড, কিন্তু এই কোর্সটা যেহেতু পুরোটাই স্টিল রিলেটেড, আমি এখানে নর্মালি আরসিসি প্র্যাকটিস, মানে আরসিসিটা দেখাই না। তারপরও যদি আপনাদের ওইভাবে রিকোয়ারমেন্ট থাকে তখন এটা মূলত যে কোনো একটা বিল্ডিংয়ে আমরা যখন, স্টিল হোক আরসিসি হোক, এটা কম্পাইল ভাবে মডেলটা করা উচিত, স্টিল এবং আরসিসি একসঙ্গে মিলে। তো এখন এটার জন্য স্টিলের ক্ষেত্রে স্ট্যাট প্রোর সঙ্গে আরসিডিসি একটা সফটওয়্যার আছে। এটা স্ট্যাট প্রো ইন্টিগ্রেটেড, অর্থাৎ এখানে দেখবেন যে নতুন সফটওয়্যার ইনস্টল দিলে একটা আছে ফাউন্ডেশন ডিজাইন আর একটা হচ্ছে আপনার অ্যাডভান্সড কনক্রিট ডিজাইন। তো এটা দুইটা ইন্টিগ্রেটেড, অর্থাৎ স্টার্ট ফাউন্ডেশন অ্যাডভান্সডটা একটু ইউজার ফ্রেন্ডলি কম, অ্যাডভান্সড কনক্রিট ডিজাইনটা ইউজার ফ্রেন্ডলি বেশি। তো এটা নিয়ে আমি কিছুটা হয়তো লেকচার দিলেও দিতে পারবো, এটা নিয়ে সমস্যা নাই। এটা আমাদের স্পেশাল যে ক্রাইটেরিয়াগুলো, এবং এটা ইট্যাপসের চেয়ে অনেক ভালো রেজাল্ট দেয়, মানে ইট্যাপসের চেয়ে অনেক ডেপথের ক্যালকুলেশন দেয় এই স্ট্যাটফোর আরসিডিসি সফটওয়্যারটা। এটার রিপোর্টগুলোও আমি খুব রিসেন্ট একটা রিপোর্ট সাবমিট করছি, আজকেই সাবমিট করছি এক জায়গায়, জাস্ট দেখানোর চেষ্টা করি। স্যার, রোড নিয়ে যে কোর্সটা হবে সেটাও কি আপনি করাবেন? না, না, রোডের কোর্স আমার ইয়েতে না, ওটা হয়তো অন্য কোনো ইনস্ট্রাক্টর নেবে। স্যার ওটা এমনি ইয়ে, এই তাহমিদ ভাই আপনাদের বিস্তারিত বলবেন। যদি কোনো রোড অন্য কোর্স নিয়ে কোনো ইস্যু থাকলে
তাহমিদ ভাই আপনাদের গাইড করবেন। স্যার এই স্টিল এবং আরসিসি এর মধ্যে ইকোনমিক কোনটা? স্টিল এবং আরসিসির মধ্যে এখন কোন টাইপের স্ট্রাকচার এগুলার উপর ডিপেন্ড করে। আপনি কোন টাইপের স্ট্রাকচার করতেছেন সেটা একটা শেড বিল্ডিং, মানে শেড আর একতলার মধ্যে কম্পেয়ার করতেছেন, নাকি একটা 10 তলা বিল্ডিং আর একটা 10 তলা স্টিল স্ট্রাকচার কম্পেয়ার করতেছেন, এটা এরকম ইস্যু মনে আছে। করেন স্যার, এরকম 10 তলা 10 তলা হলে। এটা হইলে স্টিলের কস্টিং অনেক বেড়ে যাবে। তবে স্টিলের কস্টিং বাড়লেও এর প্রোডাকশন মানে কনস্ট্রাকশন পিরিয়ড অনেক কম কম লাগে। অর্থাৎ একটা 10 তলা বিল্ডিং বানাইতে যদি আপনার 3 বছর লাগে সাপোজ, তাহলে আপনার সেখানে 6 মাসে কিংবা সর্বোচ্চ 1 বছরের মধ্যে একটা স্টিল করে ফেলতে পারবেন, স্টিল বিল্ডিং। তো 1 বছরের মধ্যে যদি স্টিল বিল্ডিং করেন আর সেখানে আরসিসি বিল্ডিং যদি 2 বছর লাগে, এই 2 বছর টাইমে আপনি প্রোডাকশন করে যদি এই যে টাইমটা লস হইলো, অর্থাৎ এই যে 2 বছর আরসিসির জন্য 2 বছর টাইমটা লস হইলো, এই টাইমে আপনি প্রোডাকশন করে ওই ক্ষতিপূরণটা ইচ্ছা করলে ফিল আপ করতে পারেন। তবে আরসিসির ক্ষেত্রে স্টিলের ক্ষেত্রে ফায়ারের ইস্যুর জন্য আসলে এখন অনেক কিছুতেই আটকে যায়। ফায়ারটা মোস্ট এক্সপেন্সিভ, ফায়ারের পেইন্টগুলা। তো সেই জন্য এখন হচ্ছে কম্পোজিট স্ট্রাকচার যতদিন পর্যন্ত বাংলাদেশে পিওরলি ভাবে অ্যাপ্লাই না হবে ততদিন এই সলিউশন হয়তো আসবে না। কারণ কম্পোজিট স্ট্রাকচারটা এইটার জন্য সবচেয়ে বেস্ট এইগুলা ফায়ারের ইস্যুর ক্ষেত্রে। তো এগুলা নিয়েও হয়তো ইন ফিউচারে অনেক কাজ হবে। অনেক টিচাররা হয়তো কাজ করেন, কিন্তু প্র্যাকটিক্যালি যেহেতু স্টিল ফিল্ডের লোক কম, এই জন্য আলটিমেটলি এটার ইমপ্লিমেন্টেশন আসলে ওইভাবে এখনো পর্যন্ত হয় না। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। এই যে এটা একটা আরসিডিসির আউটপুট কলাম ডিজাইনের ক্যালকুলেশনগুলা, এটা অনেক ডেপথের ক্যালকুলেশন দেয় এখানে। তারপর এখানে যে ছয় কলাম নাকি নন ছয় কলাম, তারপর এগুলার সিলিন্ডার চেক দেওয়া, তারপর এখানে স্পেশাল ডিটেইলিং যেগুলো থাকে সেগুলোর জন্য ডিটেইল চেকগুলো সবই এই আরসিডিসি সফটওয়্যারে দেয়। তো এটা নিয়ে বলা যাবে যদি আপনাদের জানার আগ্রহ থাকে। মেইন ক্লাস করার পর যদি সময় পাই অবশ্যই আমি দেখাবো, কোনো সমস্যা নেই। একটু দেখাইলে ভালো হবে, কারণ ওই ভাই যেটা জানতে চাচ্ছে এটা আমারও প্রশ্ন। কারণ আমরা স্টিল দিয়ে আরসিসি যখন আমরা অ্যাড করি ওই শর্ট কলাম, তখন আসলে ডিজাইনটা প্রপারলি করা কঠিন স্টার প্রো দিয়ে। আর আরসিডিসি তো আমাদের জানা নাই, এই জন্য একটু দেখাই দিলে মনে হয় একটু ভালো হবে। আচ্ছা, সমস্যা নাই, এটা আমি দেখাই দিব একটা। এটা আরসিডিসিটা অনেক ইজি একটা এবং ইউজার ফ্রেন্ডলি একটা সফটওয়্যার, মানে সফটওয়্যার তো না, এটা ইন্টিগ্রেটেড আর কি। ইয়ের তো আলাদা ইনস্টল দেওয়ার দরকার হয় না, না? ওই না না, স্টার প্রোর সাথে। হ্যাঁ। তো এটা একদম আপনার রিপোর্টগুলো এত সুন্দরভাবে দিবে এবং ডিটেইলিং করে দিবে পুরা। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে এবং না, এটা এটা তো যারা অনেক একটা ভালো জিনিস আপনি দেখাইলেন না এটা। ইন্ডিয়ানরা এটা ওই আমাদেরকে একটা আগে অফিসে আসছিল দেখানোর জন্য, কিন্তু হুম, ইন ডিটেল আমার দেখা হয় নাই। যেমন আমরা ওই যেমন দেখুন। স্টিলে যেমন আরসিসি তে স্টার প্রো আরসিসি রিপোর্ট টিপোর্ট করা হয় বিমের ক্যালকুলেশন বা শর্ট কলামের ক্যালকুলেশন আরসিসির, এটা বেশিরভাগই ইউজার ইউজার হইতে হয়, মানে আমাদের নিজেদের করতে হয়। ওর আউটপুট ওরকম না, ও শুধু দেখায় যে রিকোয়ার এনফোর্সমেন্ট কত পার্সেন্ট, প্রোভাইডেড কত, আচ্ছা, কিন্তু এগুলো দিয়ে এত মানে রিপোর্টিংটা নিজেদের করতে হয়, একটু টাইম বেশি লাগে। মানে অনেক মানে কি পরিমাণ কলাম তো জানেনি যে অত হ্যাঁ। বেশি দেখায় না, পার্সেন্টেজ দেখায়। এইটা না দিয়ে না, এত ডিজাইন স্টার্ট করে দিয়ে ডাইরেক্ট একটু কঠিন আমাদের কাছে, মানে সময় লাগে এক্সেল তৈরি করো। আরসিডিসিটা ইটাপসেসে অনেক ডেপথের রেজাল্ট দেয় এবং এখানে দেখবেন যে দুইটা যখন কম্পেয়ার করবেন, ইটাপসে কিছু কিছু চেক আছে যেটা অমিট করে যাচ্ছে, যেটা আরসিডিসিতে অ্যাডিশনালি অ্যাড করছে আর কি। তো এটা ইটাপসেসে আবার স্টার্ট প্রোতে আরসিডিসিতে একটু বেশি লাগে, অর্থাৎ
সাপোজ ওখানে রেইনফোর্সমেন্ট যেটা লাগতেছে সেটা হচ্ছে এখানে বেশি লাগতেছে আরসিটিসিতে, আবার থিকনেস গুলা, ফুটিং এর সাইজ গুলা এগুলা তুলনামূলক বেশি লাগে। তো সেটারও ইয়ে আছে, ব্যাখ্যা আছে, কিংবা সেটাকে অপটিমাইজ করার জায়গা আছে। তাহলে তো আপনি একটু একটা এ, মানে একটা লেকচার এটা অ্যাড করেন এই মডিউলের ভিতরে আরসিডিসিটা, আচ্ছা, যখন সমস্যা নাই শুরু এটা। হয় হ্যাঁ, একদিন দেখাই দেন। ঠিক আছে, চেষ্টা করব এটা দেখানোর, কোনো সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন আছে? জি। আচ্ছা, আমরা কখন এসডি তে ডিজাইন করব, কখন এলআরএফডি তে ডিজাইন করব? আচ্ছা, ভালো একটা কোশ্চেন। তো আসলে এএসডি আর এলআরএফডি আমাদের স্টিলের ক্ষেত্রে হচ্ছে এএসডি আর এলআরএফডি, আর আগে আমরা আরসিসির ক্ষেত্রে ডাব্লিউএসডি আর ইউএসডি এই দুইটা টার্ম জানতাম আর কি। আরসিসির ক্ষেত্রে ওয়ার্কিং স্ট্রেন ডিজাইন মেথড, আর একটা হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথড, আর একটা হচ্ছে আলটিমেট স্ট্রেন ডিজাইন মেথড। আর স্টিলের ক্ষেত্রে হচ্ছে অ্যালাউবেল স্ট্রেস ডিজাইন, আর একটা হচ্ছে লোড অ্যান্ড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন। তো এই দুইটার ক্ষেত্রে বেসিক কি পার্থক্য সেটা আগে আমরা বোঝার চেষ্টা করি। বেসিক পার্থক্য বুঝতে হলে আমাদের যদি একটু বিএনবিসিটা ওপেন করি, এই যে এটা হচ্ছে এএসডি লোড কম্বিনেশন। এখানে যে লোড কম্বিনেশনগুলো আছে, এই লোড কম্বিনেশনের সঙ্গে দেখবেন যে যে কোফিসিয়েন্টগুলো আছে, এই কোফিসিয়েন্টগুলো অন বা অনের চেয়ে ছোট থাকে নর্মাল কেসে। আর এই এলআরএফডি লোড কম্বিনেশন এটা, এখানে যে কোফিসিয়েন্টগুলো থাকে তো সেগুলা সবই প্রায় অনের চেয়ে উপরে, কিংবা অনের সমান বা তার উপরে। কিছু আছে যে যেমন 0.9 সঙ্গে আবার উইন্ড লোডের যে কম্বিনেশন, এগুলা ফ্যাক্টর বেশি। তো আমি জাস্ট পার্থক্যটা বোঝানোর জন্য বলতেছি। সেটা হচ্ছে যে ডাব্লিউএসডি তে যেটা হয় যে আমাদের লোড কম্বিনেশনটার যে ইম্প্যাক্টটা, অর্থাৎ আমি যদি একটা ভ্যালু দিয়ে বোঝানোর চেষ্টা করি, ডেড লোডের ভ্যালু আছে সাপোজ 10, লাইভ লোডের ভ্যালু আছে সাপোজ 20, তাহলে 0.75 ইন্টু 20 যদি করি তাহলে আসে 15, প্লাস রুপ লাইভ লোড ধরলাম আছে 5। আমি বাকি যেগুলা হাইড্রোস্ট্যাটিক ফোর্স, ফ্লুইড ফোর্স, টেম্পারেচার ফোর্স, রেইন ফোর্স এগুলা বাদ দিলাম, যেগুলা নাই। তাহলে আমাদের এখানে আসে 30। একইভাবে এই সেম কম্বিনেশন যদি এখানে দেখি, ডেড লোড, লাইভ লোড আর রুপ লাইভ লোডের কম্বিনেশন, ডেড লোড, রুপ লাইভ লোড আর লাইভ লোড, তাহলে এখানে আসবে কত, 1.2 ইন্টু ডেড লোড ধরছিলাম 10, প্লাস 1.6 ইন্টু রুপ লাইভ লোড, এখানে রুপ লাইভ লোড ধরছিলাম 5, আর একটা হচ্ছে শুধু লাইভ লোড অন ফ্লোর, লাইভ লোড অন ফ্লোর ধরছিলাম হচ্ছে 20। তাহলে এটা করলে কত আসে, 12 প্লাস 1.6 ইন্টু 5, 8, 12 প্লাস 8, 20 প্লাস 20, 40, এটা করলে আসে 40। আর এখানে আপনার ভ্যালুটা আসছে কত, 30। তার মানে এখানে কম্বিনেশন থেকে, এই কম্বিনেশন আমরা কোথায় ইউজ করি সেটা যদি বলি, কম্বিনেশন দিয়ে আমরা আলটিমেটলি একটা মেম্বার ডিজাইন করে সেটার আহ, এই কম্বিনেশনের যে কোনো কম্বিনেশনে গঠন করতে পারে। এইগুলা যে সবগুলাতে গঠন করবে এমন না, যে কোনো একটা কম্বিনেশনে আপনার যে কোনো একটা মেম্বার গঠন করতে পারে। তো সেই মেম্বারটা যে কম্বিনেশনের জন্য গঠন করছে সেইখানে যে অ্যাপ্লাইড লোডটা হবে, মানে ক্রিটিক্যাল লোডটা হবে, সেটা
যদি এই কেজে গভর্ন করতো তাহলে আমার ক্রিটিক্যাল লোডটা আসতো 40 এলআরএফডিতে। আর এএসডির ক্ষেত্রে কি হতো, এই ভ্যালুটা আসতো হচ্ছে 30। এলআরএফডিতে ক্রিটিক্যাল লোড যেটা আসতো সেটা 40, এএসডিতে আসতো 30। এখন কোশ্চেন এখানে আমরা লোডের একটা ডিফারেন্স পাইলাম। আর একটা ডিফারেন্স কি, যখন এই মেম্বারটা ডিজাইন করব, অর্থাৎ আমাদের স্ট্রেস রেশিও বের করার প্রসিডিউর কি, স্ট্রেস রেশিও বা ইউটিলাইজেশন রেশিও। স্ট্রেস রেশিও মানে হচ্ছে আপনার ইসের ক্যাপাসিটি ডিভাইডেড বাই মেম্বারের ক্যাপাসিটি ডিভাইডেড বাই ক্রিটিক্যাল যে লোডের জন্য ইয়ে আসবে আপনার, ক্রিটিক্যাল যে লোডের জন্য যে ফোর্স আসবে সেটা। অর্থাৎ যদি আপনার একটা আই সেকশন কিংবা একটা মেম্বারের ক্যাপাসিটি হয় সাপোজ 20 কিলোনিউটন, আর স্ট্রাকচার থেকে আপনার ফোর্স আসলো 30 কিলোনিউটন, তখন এখানে রেশিও দেখাবে 20/30, অর্থাৎ এই মেম্বারটার স্ট্রেস রেশিও দেখাবে 0.67। এটা আরো অনেক কিছু আছে, সেগুলা আরো ডেপথে জিনিস, ওটা পরে বল। সরি, আমি উল্টা বলছি। এই ক্যাপাসিটি হচ্ছে নিচে আর ইয়েটা, এটা হচ্ছে উপরে। মানে মেম্বারের ক্যাপাসিটি নিচে আর উপরে হচ্ছে আপনার ওই স্ট্রাকচার থেকে যে লোডটা আসলো সেটা। অর্থাৎ এখানে এই স্ট্রাকচার থেকে ক্রিটিক্যাল লোডটা বেশি। ক্রিটিক্যাল লোড যখন বেশি, ক্রিটিক্যাল লোড যখন বেশি আর স্ট্রাকচারের যে সাইজ দিচ্ছি সেটার ক্যাপাসিটি কম, তাহলে দুইটা রেশিও করলে আমার আলটিমেটলি আসবে 30/20 আসলে, অর্থাৎ 1.5। তো এই মেম্বারের স্ট্রেস রেশিও আসবে 1.5, অর্থাৎ মেম্বারটা ফেল করে গেছে। তো এইটার এএসডির ক্ষেত্রে যখন এই ক্যাপাসিটি বের করতে যাব, তখন আমাদের যে ফ্যাক্টরগুলা ইউজ করা হয়, আমি যদি জাস্ট একটা এক্সাম্পল দেখাই। আমি একটু বেসিক থেকে আসার চেষ্টা করতেছি আর কি, যে এটা হয়তো অনেকেই জানতে পারেন, জানেন। আচ্ছা, এখানে এএসডির ক্ষেত্রে দেখেন একটা ফর্মুলা, এটা একটা টেনশন মেম্বারের ইয়ে এএসডি ফর্মুলা, এলআরএফডি ফর্মুলা, টেনশন ক্যাপাসিটি। এখানে এফ ওয়াই এজি ডিভাইডেড বাই ওমেগা, আর একটা হচ্ছে এলআরএফডি তে হচ্ছে ফাই এফ ওয়াই এজি। তাহলে এখানে ওমেগার ভ্যালু দেখেন 1.67 আর ফাই এর ভ্যালু হচ্ছে 0.9। অর্থাৎ এখানে এএসডি তে কি হচ্ছে, এএসডির ক্ষেত্রে যে ভ্যালুটা আসতেছে, এএসডির ক্ষেত্রে আমার সাপোজ আসছিল 30, একে যদি আমি 1.67 দিয়ে ভাগ করি, আর একটা হচ্ছে এলআরএফডি তে যে ভ্যালুটা আসছিল 40, তাহলে 40কে আমি 0.9 দিয়ে গুণ করতেছি, তাহলে আমার এখানে 30/1.67 কত, 17.96। আর 40 × 0.9, এটা হচ্ছে 36। আমি এটা একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এইটা যে এরকমই হবে জিনিসটা এমন না। তো এএসডির ক্ষেত্রে যে ভ্যালুটা আসছে আর এলআরএফডির ভ্যালুটা যদি কম্পেয়ার করি, দেখা যাচ্ছে এখানে এলআরএফডিতে ক্যাপাসিটির ভ্যালুটা বেশি আসতেছে এএসডির তুলনায়। প্র্যাকটিক্যালিও এই সিনারিওটা ঘটে। অর্থাৎ আপনি যখন এলআরএফডিতে ডিজাইন করবেন, তখন দেখা যায় যে ইকোনমিক ডিজাইন বেশি হয়। আর এএসডিতে যখন ডিজাইন করবেন, তখন কিছুটা আনইকোনমিক ডিজাইন হয়। এখন এখানে আরও কিছু ইস্যু আছে, এটা হচ্ছে আমি জাস্ট একটা বেসিক জিনিস দেখানোর চেষ্টা করলাম মাত্র, কিন্তু এটা আরও কিছু ইন্টারনাল ইস্যু আছে। যেমন আমাদের স্ট্রেস রিডিউস করার একটা অপশন আছে, 33% স্ট্রেস স্ট্রেস ইনক্রিজ করার একটা অপশন আছে এএসডিতে, যেটা এলআরএফডিতে নাই। তো এই ইনক্রিজ করলে, এটা ইনক্রিজ করলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আবার এই 17কে যদি আমি আবার 17.36 গুণ 1.33 করি, তখন এটা আসতেছে কত, 23। তো
তো এটার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এটা বেশি চলে আসতেছে যদি আমি এই ইম্প্যাক্টটা নিতে চাই। তো এটা কেউ কেউ নেয়, কেউ কেউ নেয় না, কিংবা এটা সবাই অ্যাকসেপ্টও করতে চায় না। এটারও কিছু লিমিটেশনস আছে। তো এইসব দিক থেকে বিবেচনা করে দেখা যায় যে এলআরএফডিতে ডিজাইন করলে আমাদের ইকোনমিক ডিজাইন বেশি হয়, এজন্য আমরা নর্মালি এলআরএফডিতে ডিজাইন করি। আর এএসডিতে কখন করি? আগে যেটা করতাম যখন ইয়ে কি বলে ক্রেন ক্রেন বিল্ডিং যখন আসতো, তো ক্রেন বিল্ডিং এর জন্য আমাদের এএসডির কম্বিনেশন দেওয়া ছিল শুধু কোডে, এলআরএফডির কোনো কম্বিনেশন ছিল না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা প্র্যাকটিস করতাম, এলআরএফডি বাদ দিয়ে তখন এএসডিতে ডিজাইন করতাম ক্রেন বিল্ডিংগুলো। এছাড়াও আমি যখন পার্লিন গার্ড ডিজাইন করি, পার্লিন গার্ডের ক্ষেত্রে যদি আমি এএসডিতে ডিজাইন করি তাহলে আমার ইকোনমিক ডিজাইন হয় এলআরএফডি এর চেয়ে। তো পার্লিন যেহেতু আমরা সেপারেট ভাবে ডিজাইন করি, পার্লিন গার্ডকে মেইন স্ট্রাকচারের সঙ্গে অ্যাড করে ডিজাইন করি না, তো সেহেতু এটা আমি এএসডিতে করি এলআরএফডিতে করি, এটা নিয়ে কোনো ইস্যু নাই। তো পার্লিন গার্ডের ক্ষেত্রে আমরা এই যে 33% যদি অ্যাপ্লাই করি, তখন এই ইম্প্যাক্টগুলা, অর্থাৎ পার্লিনের সাইজ অনেক কম লাগে এসডি এর এলআরএফডি এর চেয়ে। তো এই ক্ষেত্রে আমরা এসডিতে ডিজাইন, মানে আমি প্র্যাকটিস করি, অন্যরা কি করে সেটা তো বলতে পারবো না। তবে এটাই হচ্ছে, মানে যতটুকু আমার নলেজ আছে সেটা শেয়ার করলাম আর কি। কোডে কি এরকম কিছু বলা আছে কখন এএসডি করতে হবে কখন এলআরএফডি করতে হবে? আহ, না, এটা এরকম কোনো কিছু আছে কিনা আমার সঠিক জানা নেই। আপনাদের যদি আর কারো কোনো জানা থাকে কোনো কিছু, তাহলে আপনারাও শেয়ার করতে পারেন এটা। আহ, আমার থেকে দেখা গেলো আমিও ভুল বলতে পারি, আমি যে সব কিছু সঠিক বলবো এমন না। আপনাদের যারা আরসিসি নিয়ে কাজ করেন তাদের যদি কারো নলেজ থাকে কিংবা এই বিষয়ে ভালো ধারণা থাকে, আপনারাও শেয়ার করতে পারেন। আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো যদি কোশ্চেন না থাকে তাইলে আজকে এই পর্যন্তই শেষ করব। তো আশা করব সবাই আমরা কোর্সটাতে লাস্ট পর্যন্ত থাকবো। তো যারা রেজিস্ট্রেশন করেন নাই, কাইন্ডলি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। আমরা খুব শীঘ্রই আশা করি ক্লাস শুরু করতে পারবো। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট। গুড নাইট। ওকে।